এই গ্রুপ থেকেই তো দিছেন নাকি? সিক্রেট গ্রুপে দিছেন না? আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার ভয়েস সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্টে কনফার্ম করুন প্লিজ। আপনাদের সাথে বেশ কয়েকটি ক্লাস মিসিং হয়ে গেছে। আসলে বাস্তবতা এমন ছিল যে সবকিছু একটু গুছিয়ে নিতে একটু সময় লেগে যাচ্ছিল। তারপরে এখনো পুরোপুরি গুছিয়ে উঠতে পারিনি। আম, আমরা ভাবছি যে ক্লাস চলতে থাক, তারপর ডে বাই ডে হয়তো টোটাল সিস্টেমের আমরা উন্নতি করবো ইনশাল্লাহ। আর আপনারা সঙ্গেই থাকুন, কারণ হচ্ছে যে ইনশাল্লাহ যেহেতু আমাদের যাত্রা শুরু হয়েছে, আমরা দীর্ঘ সময় একসাথে চলতে চাই। আর সেখানে আমি মনে করি যে আপনাদের যে পরিমাণ ভালোবাসা এবং কৃতজ্ঞতা বোধ, এই টানে হলেও হয়তো আপনাদের সাথে দীর্ঘ সময় ইনশাল্লাহ পথ চলতে পারবো। তো একটু আমাকে ওকে অনেকে কনফার্ম করেছেন যে অলরেডি ভয়েস শোনা যাচ্ছে ক্লিয়ার। ওকে, আসলে এই ভয়েস সেটিংস নিয়েও বেশ একটু প্রেশারে ছিলাম, কারণ হচ্ছে যে ওবিএস এর যে সেটআপটা ছিল এটা আমার পিসিতে ঠিক ওইভাবে আমি শুট করাতে পারতেছিলাম না। তারপর যা হোক ফাইনালি এখন যে সাউন্ড সিস্টেমটা শুনতে পাচ্ছেন এই জায়গায় এসে দাঁড়িয়েছে। যদি এটা ওকে থাকে তাহলে ইনশাল্লাহ এইভাবেই আমরা কন্টিনিউ করব। আমাকে একটু কনফার্ম করবেন যে সাউন্ড সিস্টেম এখন যে কোয়ালিটিটা, এটাকে আমি ফাইনাল রাখতে পারি কিনা, একটু আমাকে কনফার্ম করুন। ওকে স্যার, ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে, এখন আপনাদের কাছ থেকে আরেকটু প্রশ্ন নেওয়া উচিত আমার। সেটা হচ্ছে, আজকে আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো, আপনারা জানেন যে আমাদের টপিক অধ্যায়টি হচ্ছে লসাগু এবং গসাগু। আহ, ও গসাগু এটি হচ্ছে আমাদের অধ্যায়। হুম, এই অধ্যায়ের আজকে এই পার্টটা নিয়ে আমরা কথা বলবো, অর্থাৎ শুধুমাত্র লসাগু নিয়ে আজকে কথা বলবো। তো এখানে একটু জানতে চাচ্ছি যে আপনারা এখানে বেসিক আলোচনা, মানে একদম ডিটেলস করবো কিনা, বেসিক আলোচনার ডিটেলস করবো কিনা সে ব্যাপারে একটু আপনি কমেন্টে একটু কনফার্ম করুন। আর হচ্ছে এখানে আমার 3টি ক্লাস থাকবে। আমার কথা হচ্ছে আমরা এমন ভাবে ক্লাস করব যাতে করে, সরি, টু জাস্ট মিনিট, জাস্ট মিনিট।
হ্যালো। ওকে, আমার মনে হয় এতক্ষণ সাউন্ড সুস্পষ্টভাবে শুনতে পারার পুরোপুরি কথা না। আমাকে আবার একটু কনফার্ম করুন, আমার লাইনটা ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। প্লিজ আবার একটু কনফার্ম করুন তো আমার ভয়েসটা ঠিক আছে কিনা। হ্যাঁ, দয়া করে দ্রুত একটু আমাকে একটু কনফার্ম করুন। ওকে, অনেকেই এখানে অনেকেই বলছেন যে ডিটেলস, ওকে ডিটেলস, বেসিক ডিটেলস আলোচনা করব। ওকে, আর একটা জিনিস মনে রাখবেন, এত বেশি তাড়াহুড়ার কিছু নেই। আমার আলোচনা প্লাস বইটা ভালোভাবে কমপ্লিট করবেন, ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো কম্পিটিটিভ এক্সামসে আপনার সমস্যা হবে না। হুম, ওকে। এবার দেখুন তো সাউন্ডটা। ওকে, এখানে হাবিবুল্লাহ ভাই বলেছেন না, মানে আসলে বুঝতে পারিনি। ওকে, সানোরা খাতুন বলেছেন ঠিক আছে স্যার, নেওয়াজুরি বেসিক বেসিক। ওকে, তাহলে আমি ধরে নিচ্ছি যে সাউন্ড সিস্টেম পুরোপুরি ঠিক আছে। হ্যাঁ, ওকে। কে এম হোসেন ভাই বলেছেন সাউন্ড ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা ক্লাস কন্টিনিউ করতে পারি। ওকে, আর হ্যাঁ, আপনাদের দাওয়াত রাখতেছি যে আমাদের যে বেসিক কোর্সটি শুরু হচ্ছে, অর্থাৎ বিসিএস এবং প্রাইমারি ম্যাথের, এই ক্লাসগুলি মিস করবেন না কেউ। হ্যাঁ, আপনারা নিয়মিত ক্লাসগুলি করবেন, এতে করে দেখা যাচ্ছে যে আপনাদেরই লাভ হবে। হ্যাঁ, ওকে। তাহলে আমি প্রথমত একটু আলোচনাটা ডিটেলসে যাচ্ছি। দেখেন, আমরা প্রথমত কথা বলবো লসাগু নিয়ে। হুম, এই লসাগু আইডিয়াটা মানে মূলত কি সেটা আমাদের জানতে হবে। এখন লসাগু আইডিয়াটা যদি আপনি ভালোভাবে লক্ষ্য করে দেখেন, যে এই প্রত্যেকটা বর্ণের যদি আমি ডিটেলস লিখি, তাহলে এটাকে বলা হয় লঘিষ্ঠ। হুম, এটাকে বলা হয় সাধারণ, আর একে বলা হয় গুণিত। আমাদের কিন্তু একটা বেশ দ্বন্দ্ব লাগে। দ্বন্দ্বটা হচ্ছে যে এখানে গ সাগু, গসাগুর এই যে লাস্টে গয় রসুকার, আর এটি নিয়ে একটা দ্বন্দ্ব লাগে যে গুণনীয় এবং গুণিত, এই দুটোর মাঝে আমাদের একটা দ্বন্দ্ব লাগে। দ্বন্দ্বটা যে কখন গুণিতক হবে কখন গুণনীয়ক হবে, আমি মনে করি বেশ ইন্টারেস্টিং একটা দ্বন্দ্ব এখানে। এই বিষয়গুলো আমাদের একটু ক্লিয়ার হতে হবে। আর লসাগু গসাগু খুবই ইন্টারেস্টিং একটা আইডিয়া ম্যাথমেটিক্সে, যেটি আপনাকে অনেক গভীরে চিন্তা করতে সাহায্য করবে। হ্যাঁ, আমাকে আরেকটু কনফার্ম করুন যে ফন্ট সাইজটা ক্লিয়ার কিনা, ফন্ট সাইজটা সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে কিনা। আমি হয়তো আপনাদের একটু সময় নিচ্ছি এই কারণেই, কারণ হচ্ছে আজকের ক্লাসটি আমি মূলত ফোনে নিচ্ছি না, এই মুহূর্তে আমি ওয়েব ক্যামে নিচ্ছি। আসলে সবকিছু ঠিকঠাক আছে কিনা এই ব্যাপারটা আপনাদের একটু কনফার্ম হওয়াটা মানে আমার জন্য একটু জরুরি। হ্যাঁ, ওকে। হয়তো ভিডিওটা একটু লাফাচ্ছে, আমার মনে হয় তাতে করে খুব একটা ক্লাসে প্রভাব পড়বে না। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, আপনারা আসলে অসাধারণ রেসপন্স করতেছেন যে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবার আসুন, তাহলে আমরা এই লসাগু আইডিয়াটার মিনিং কি। এটা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিত। হুম, এখন এই আইডিয়াটা বুঝতে হলে আমাকে লঘিষ্ঠ শব্দটা, সাধারণ এবং গুণিত, এই তিনটা শব্দ সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখতে হবে। চলুন আমরা প্রথমত একটু জানার চেষ্টা করব যে এই গুণিতক আইডিয়াটা কি মূলত। হুম, যে আমাদের গুণিতক আইডিয়াটা কি, গুণিতক কাকে বলে। হুম, আমি যদি এই ব্যাপারে কথা বলতে চাই তাহলে লক্ষ্য করুন, ধরেন
আমি যদি 2 লিখি, হ্যাঁ, আর 2 এর কিন্তু আমরা নামতা জানি, হ্যাঁ। নামতা বলতে যেমন আমি যদি বলি 2 কে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, এইভাবে 5 দুগুণে 10, 6 দুগুণে 12, এইভাবে আসবে, হ্যাঁ। আমি বুঝতে চাচ্ছি যে গুণিতক আইডিয়াটা কি মূলত। গুণিতক আইডিয়াটা একটু লক্ষ্য করে, এই যে আমি 2 এর সাথে যখন 1 গুণ করলাম তখন আমি কি পেলাম? 2 পেলাম। তার মানে এখানে 2 এর সাথে 1 গুণ করে যে গুণ পেলাম সেটা 2 এর গুণিতক, অর্থাৎ 2 এর গুণফল। যেমন আমি যদি 2 এর সাথে 2 গুণ করি তাহলে কত পেলাম? 4। তার মানে আমি যদি 2 এর সাথে 3 গুণ করি তাহলে পেলাম 6। 2 এর সাথে যদি 4 গুণ করি তাহলে পেলাম 8। তাহলে এই যে 2 এর সাথে 2 1 এর গুণফল হচ্ছে 2, 2 2 এর গুণফল হচ্ছে 4, 2 3 এর গুণফল হচ্ছে 6, 2 4 এর গুণফল হচ্ছে 8। অর্থাৎ এই যে 2 এর সাথে কখনো 1 গুণ করে আমি 2 পেলাম, 2 গুণ করে অথবা 3 গুণ করে, 4 গুণ করে, 5 6 7 8 9 10, অর্থাৎ যে কোনো সংখ্যা গুণ করে আপনি একটা গুণফল পাবেন, হ্যাঁ। তার মানে এখানে এই যে প্রাপ্ত গুণফলটা, হুম, এই প্রাপ্ত যে কয়েকটা গুণফল পেলাম এগুলি প্রত্যেকটাই 2 থেকে পেয়েছি। দেখেন 2 এর এখানেও 2, এখানেও 2, এখানেও 2, এখানেও 2। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি, সহজ একটা কথা আগে জেনে রাখুন, সেটা হচ্ছে কোন সংখ্যার সাথে আরেকটা সংখ্যা যদি গুণ করে যে গুণফলটা পাচ্ছি সেটাই হচ্ছে ওই সংখ্যার গুণিতক। তার মানে 2 এর সাথে 1 গুণ করে যে গুণফল পাচ্ছি তার মানে এই 2 হচ্ছে 2 এর গুণিতক। যদি আপনি বলতে পারেন এটা 1 এরও গুণিতক, তাই না? কারণ এখানে যাকেই ধরবেন তার গুণিতক অথবা গুণফল হচ্ছে 2। তাহলে একইভাবে আমি কথাটা এটা বলতে পারি যে এই যে 2 থেকে প্রাপ্ত 2 4 6 8 এরা হচ্ছে 2 এর গুণফল। এই 2 এর গুণফল কেন বলছি? কারণ কখনো 2 এর সাথে 1 গুণ করছি, কখনো 2 গুণ করছি, কখনো 3, কখনো 4 গুণ করে এইভাবে গুণফল পেয়েছি। তার মানে এরা প্রত্যেকে হয়তো 1 এর গুণফল এটা, কিন্তু এটা তো আবার 1 এর গুণফল না। শুধু কিন্তু সব ক্ষেত্রে 2 আছে। আমি এই কারণে বলছি যে এরা হচ্ছে 2 এর গুণফল। এখন যেটা আমি বলতে চাচ্ছি তার মানে আমরা এখানে একটা সাদৃশ্য পাচ্ছি। সাদৃশ্যটা হচ্ছে এরকম যে গুণফলের একটা আইডিয়াকে আমরা কম্বিনেশন করতে পারি গুণিতক হিসেবে। তার মানে এখানে 2 এর গুণিতক হচ্ছে 2 4 6 8। তার মানে আমরা বলতে পারি এখানে 2 এর গুণফল হচ্ছে এরা, অথবা 2 এর গুণিতক হচ্ছে 2 4 6 8 10 12। অর্থাৎ সরাসরি নামতা ভিত্তিক আপনি এগুলো যে সংখ্যাগুলি পাচ্ছেন সেগুলি যদি 2 এর ক্ষেত্রে হয় তাহলে সবকটাই 2 এর গুণিতক। 2 এর যত নামতা পাবেন মানে যত দূর আগাবেন তাহলে প্রত্যেকটাই হবে 2 এর গুণিতক। 3 এর ক্ষেত্রে 3 একে 3, 3 দুগুণে 6, তারপর 3 3 কে 9, 3 4 12। এই যে 3 6 9 12 15 এরা হচ্ছে এগুলি হচ্ছে 3 এর গুণিতক। একইভাবে 4 এর ক্ষেত্রে, যেমন আমি যদি 4 এর ক্ষেত্রে লিখি 4 দুগুণ 4, 4 দুগুণে 8, তারপর একইভাবে কি 3 4 12, তারপর হচ্ছে কি 4 4 16 20। তার মানে এখানে 4 এর গুণিতক, অর্থাৎ আমি কিন্তু নামতা ধরে ধরে এগিয়েছি, সেখানে এরা প্রত্যেকেই হচ্ছে 4 এর গুণিতক। কথাটা ক্লিয়ার? তাহলে আমরা এখানে এই দুটো নিয়ে একটু আইডিয়া তৈরি করব। আমরা এইভাবে আমরা যে কোনো আইডিয়াকেই দাঁড় করাতে পারি। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, সেটা হচ্ছে 2 এর গুণিতক হচ্ছে এরা, 4 এর গুণিতক হচ্ছে এরা। বলুন এতটুকু আইডিয়া বুঝতে পেরেছেন কিনা? একটু কমেন্টে জানান। আমাদের খুব একটা তাড়াহুড়ার দরকার নেই, আমরা বেসিক বুঝে বুঝে আগাবো, তাহলে বিষয়টা সাস্টেইন করবে। হ্যাঁ, হ্যাঁ, আপনারা একটু দ্রুত কমেন্ট করলে আমার জন্য এগোতে সুবিধা হবে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। ওকে, এবার আসুন, এখন আমি গুণিতক আইডিয়াটা বুঝতে পারলাম।
এবার আমাকে বুঝতে হবে সাধারণ শব্দটা। এই সাধারণ শব্দটার মানেটা কি? এটা কিন্তু খুব মানে সাধারণ শব্দটা নিজেই একটা অসাধারণ। কেন? সাধারণ শব্দটার কয়েকটা সিনোনিম যদি আমি কমন ভাবে ইউজ করি, যেমন সাদৃশ্য, এটি আমি আমার ইংলিশ টিউটরে ইউজ করেছি, যে কমন নাউন বোঝাতে গিয়ে আমি অসাধারণ একটা শব্দ ইউজ করেছিলাম, সেখানে এই সাদৃশ্য শব্দটাও ছিল। অথবা আমি আরেকটা জিনিস বলতে পারি, মিল। এটাকে একটু খুলে বলি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে, ধরুন এই যে এখানে 2 এর গুণিতক হচ্ছে এরা, এরা হচ্ছে 4 এর গুণিতক। হ্যাঁ, আমি যদি 2 এবং 4 এর গুণিতক, এই যে সাধারণ গুণিতক খুঁজি, মানে দুটো সাধারণ শব্দটার মানে বলছি সাদৃশ্য বা মিল, তার মানে এই গুণিতক আর এই গুণিতকের ভিতর মিল কোনটা কোনটা আছে, সেগুলি যদি আমি খুঁজি, তাহলে এখানে পাবো কি, যে এই এই গুণিতক 2 এর গুণিতকের ভিতর 2 এবং 4 হচ্ছে আমার সাদৃশ্য আছে, মিল আছে। তার মানে এই 4 হচ্ছে 2 এবং 4 এর গুণিতকের সাধারণ, এই সাধারণ। কথাটা ক্লিয়ার? তারপর আমি যদি দেখি এখানে আরো মিল আছে, যেমন 8 মিল আছে। 8 মিল আছে। আমি যদি আরেকটু গুছিয়ে বলি, 12 মিল আছে। তার মানে সাধারণ শব্দটা হচ্ছে যে আমি যেহেতু গুণিতকের সাথে আইডিয়াটা মেলাবো, এই কারণে বলছি 2 4 এ যারা গুণিতক আছে এদের ভিতর মিল কোনটা কোনটা আছে, মানে সাদৃশ্য একই সংখ্যা কোথায় কোথায় আছে, এই 4 4 8 8 12 12, এটাকে সাদৃশ্য বলা হয়। যেমন আপনি যদি ax প্লাস bx আপনি লেখেন, এখানে যদি বিষয়টা এরকম হয় যে আপনি এই দুটো রাশির মাঝে কোনটা কোনটা মিল আছে, সাদৃশ্য আছে, যেমন আপনি বলবেন যে এখানেও x আছে এখানেও x আছে, সো আমরা এটাকে বলি যে এখানে x কমন যাবে। দেখেন, x কমন যাবে তার মানে কি, যে যতটুকু মিল আছে ওটাকে আলাদা করে ফেলা যাবে। তার মানে x যদি আমি বলি সাধারণ নিব, তাহলে কিন্তু আপনার মেমোরি ততটা প্রস্তুত থাকবে না। আমি যদি বলি এখানে ax প্লাস bx এর মাঝে x হচ্ছে সাধারণ, আপনার কাছে এটা খুব একটা মানে মেনে নেওয়াটা সহজ হবে না। কিন্তু আমি যদি বলি ax প্লাস bx এর ভিতর কমন যাবে, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন। তার মানে এই যে সাদৃশ্য বা মিল আছে এই দুটো রাশির ভিতরে এক্স, এই কারণে এক্স কে আলাদা করে লেখা যায়। হ্যাঁ, কথাটা ক্লিয়ার? অর্থাৎ এর দ্বারা বোঝা যাচ্ছে এই এক্সটা এর সাথেও এক্সটা আছে, আমার বি এর সাথেও এক্সটা আছে। কথাটা ক্লিয়ার? অর্থাৎ একে আমরা সাদৃশ্য বলি। যা হোক, আমাদের সময় থাকলে এখানে আমি কমন নাউনটাকে অসাধারণভাবে বোঝাতে পারতাম, কিন্তু ওই সুযোগটুকু যেহেতু নেই, সো আমরা সামনে এগোচ্ছি। এবার আসুন, তাহলে আমরা সাদৃশ্য বা মিল শব্দটার মানে বুঝতে পারলাম কিনা, সাধারণ শব্দটার মানে বুঝতে পারলাম কিনা, এটা ইংলিশে আমরা বলি কমন। ওকে, এতটুকু আমাকে একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। হুম ওকে, থ্যাংক ইউ। এবার আসুন, আমি নেক্সট আইডিয়াতে যাচ্ছি। তাহলে এই 2 4 এর ভিতর আমরা সাধারণ গুণিতক পেলাম। ওকে, তাহলে এখানে আমি যদি বলি যে সাধারণ গুণিতক 2 এবং 4 এর সাধারণ গুণিতক, হ্যাঁ, গুণিতক সমূহ, বলেন তো কি কি হবে? 2 এবং 4 এর এইটুকুর কথা বলছি, আমি এইটুকু বলছি, 2 এবং 4 এর সাধারণ গুণিতক গুলো এখান থেকে কি কি হবে, দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন, খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন। দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন। রিপুন সেন ভাই 3টাই লিখেছেন।
আলমগীর মামুন ভাইও 3টা লিখেছেন, সাইদুর রহমান ভাইও 3টা লিখেছেন, শরীফ ভাইও 3টা লিখেছেন। ওকে, তাহজিব রহমান ভাই 3টা লিখেছেন, রহিম ভাই 3টা। ওকে, আপনারা অসাধারণ অসাধারণ, আপনারা প্রত্যেকেই ভালো রেসপন্স করতেছেন, এটি খুবই পজিটিভ। হ্যাঁ, ওকে, তাহলে এখানে 2 4-এর সাধারণ গণিতক যেমন হচ্ছে 4 8, আমি এগুলি কেন বলাচ্ছি অথবা লেখাচ্ছি এর একটা মনস্তাত্ত্বিক কারণ আছে, সেটা আপনারা পরে বুঝতে পারবেন। হ্যাঁ, ওকে, এখন আমরা এবার একটু নেক্সট একটা কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেনটা হচ্ছে এই যে আমরা আরো একটা ওয়ার্ড আমাদের বাকি আছে, এই লঘিষ্ঠ, যেটাকে ইংলিশে আমরা বলবো লয়েস্ট, মানে ছোট। ছোট বলতে লয়েস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, তার মানে সুপারলেটিভ ডিগ্রি মানে সবচেয়ে ছোট, মানে ক্ষুদ্রতম। কথাটা ক্লিয়ার? ইএসটি থাকলে কি, সেটা সুপারলেটিভ ডিগ্রি, তার মানে এটা হচ্ছে ছোট, শুধু ছোট না, এটা হচ্ছে সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট। আমরা এটাকে বলতে পারি ক্ষুদ্রতম। ওকে, এখন এই লঘিষ্ঠ কথাটার মানে হচ্ছে এটা লয়েস্ট, মানে সবচেয়ে ক্ষুদ্রতম। সবচেয়ে ক্ষুদ্রতম কখন হয়? আপনারা যারা ডিগ্রি পড়েছেন, যে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, দেখা যায় পজিটিভ ডিগ্রি যেমন কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে আপনারা দুজনের মাঝে যদি তুলনা বোঝায় তাহলে সেটাকে কম্পারেটিভ ডিগ্রি বলা হয়। সুপারলেটিভটা কখন আসে? যখন 2-এর বেশির মাঝে আসে। এর ভিতর সবচেয়ে ভালো, সবচেয়ে খারাপ, সবচেয়ে দেখা যাচ্ছে যে লম্বা, সবচেয়ে মেধাবী। হ্যাঁ, এখন তার মানে এই লঘিষ্ঠ কথাটা আসার মানে হচ্ছে যে এখানে এরকম অনেক, অর্থাৎ 2-এর অধিক, শুধু না এর সাথে বেশি আমাদের গণিতক আছে। এই গণিতকগুলোর মাঝে আমি যেমন 2 এবং 2 4-এ আমি যদি লসাগু চিন্তা করি, হ্যাঁ, 2 4-এর যদি আমি কি চিন্তা করি, লসাগু চিন্তা করি, তার মানে আমাকে কি ভাবতে হবে? আমাকে ভাবতে হবে এখানে সাধারণ গুণিতক বের করতে হবে, কোনটা সবচেয়ে ছোট সাধারণ গুণিতকটা। তার মানে কি, এখানে গুণিতক অলরেডি আমরা যতটুকু লিখেছি এর ভিতর 3টা পেয়েছি, মানে সাধারণ গুণিতক 4 পেয়েছি, 8 পেয়েছি, 12 পেয়েছি। এখন এই লসাগু লটা যদি দিতে চাই, তার মানে কি এদের ভিতর সবচেয়ে ছোটটা নিতে হবে, সবচেয়ে কি ছোট গুণিতকটা নিতে হবে। এখন আপনাদেরকে বলতে হবে যে 2 4-এর যে আপনি মানে সাধারণ গুণিতক পেয়েছেন, এইটুকু সাধারণ গুণিতক পেয়েছেন, কত কত পেয়েছেন, এইটুকু পেয়েছেন 4 8 12, এইভাবে চলতেই থাকবে। কিন্তু যদি লটা নিতে চান তাহলে এর মাঝখান থেকে কোনটা নেবে? দ্রুত একটু কমেন্টে জানিয়ে দেন যে এই যে গুণিতক, সাধারণ গুণিতক 4 8 2 এবং 4 4 8 12 এরকম চলতেই থাকবে। এখন আমার কথা হচ্ছে এর ভিতর যদি লটা নিতে চান, লঘিষ্ঠ নিতে চান, লয়েস্ট নিতে চান, সবচেয়ে ছোট নিতে চান, তাহলে এর ভিতর কোনটা আপনি চুজ করবেন? খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন। ওকে, অসাধারণ অসাধারণ, লক্ষ্য করুন। তার মানে এই কথাটার মানে আপনারা হয়তো ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে আমি কি বুঝাতে চাচ্ছি। আসলে আমি যতক্ষণে বুঝাবো তার চেয়ে যদি আপনি নিজ থেকেই বুঝতে পারেন, সেটাকে বেসিক বলা হয়। বেসিক বিষয়টা কাকে বলে? মানে বাংলাদেশে বেসিক নিয়ে আমরা যা বুঝাই সেটা কিন্তু আসলে বেসিক না। আমি এটা সমালোচনা ক্রিটিসিজম করতেছি না, বাস্তবতার কথা বলছি। বেসিকটা হচ্ছে যে জিনিসটা ফিল করতে পারবে। এই ফিলিংসটা যদি আপনার সবচেয়ে কঠিন বিষয়েও যদি আপনি ফিল করতে পারেন, তার মানে কি ওই বিষয়ে বেসিকটা আপনার ক্লিয়ার। কথাটা ক্লিয়ার? তার মানে বেসিকের সহজ সরল মিনিংটা হচ্ছে যে কোনো বিষয়কে খুব সহজভাবে আপনার মতো করে ভেঙে চুরে বুঝতে পারা, এটাই হচ্ছে বেসিক। এখন দেখেন, আমি আপনাদের ছোট্ট আরেকটা কোশ্চেন করে আমি একটু সামনের দিকে এগোবো। হ্যাঁ, আরেকটা কোশ্চেন হচ্ছে
দুইয়ের, হ্যাঁ একটু ভালো করে শুনেন, দুইয়ের সবচেয়ে বড় গুণিতকটা কত হবে? আমি আবারও বলছি, দুইয়ের সবচেয়ে বড় গুণিতকটা কত হবে এবং চারের সবচেয়ে বড় গুণিতক কত হবে? দ্রুত কমেন্টে জানিয়ে দিন। অসাধারণ, অসাধারণ। আপনারা প্রত্যেকেই প্রত্যেকেই না, যারা কমেন্ট করেছেন তাদের অনেকেই অসাধারণভাবে একটা ভুল করেছেন। হ্যাঁ, আপনারা আমার প্রশ্নটা বুঝতে পারেন নাই। আমি বলেছি যে 2 এবং 4 এর সবচেয়ে বড় গুণিতক কত হবে? আমি একটু ক্লিয়ার করতেছি। আপনার এই যে 2 এর গুণিতক লিখেছেন, সবচেয়ে বড় গুণিতক হবে। আমি যা লিখেছি এটাকে বলিনি। আমি বলিনি যা লিখেছি এর ভিতর বড় গুণটা, এটাকে বলিনি। আমি বলেছি 2 এর যদি আপনাকে উন্মুক্ত ছেড়ে দেয়া হয়, উন্মুক্ত মাঠে ছেড়ে দেয়া হলো, এবার সবচেয়ে বড় গুণিতকটা আপনি কত বের করতে পারবেন? আমার মনে হয় প্রশ্নটা এবার বোঝাতে পারছি যে 2 এর গুণ করতে করতে সবচেয়ে বড় গুণিতক কোনটা আসবে? এবার একটু কমেন্টে বলুন তো দেখি। এবার উত্তর চলে আসছে। ওকে, তার মানে এটা ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ দেখা যাচ্ছে যে অসীম পর্যন্ত আপনি চাইলেও এটা বের করতে পারবেন না। এই কারণে লসাগু নির্ণয়ের সময় যেহেতু গুণিতক আসে, আপনারা টিপস অ্যান্ড টেকনিক্স যেটি মনে করেন, যখনই গুণিতক হবে তখন সবচেয়ে লয়েস্ট কথাটা থাকবে, কারণ গুণিতক সবচেয়ে বড় আপনি কখনোই বের করতে পারবেন না। এই কারণে গসাগু বলতে গণিতে যে জায়গাটা করে নিয়েছে সেটা হচ্ছে, সরি, লসাগু। লসাগুর এই গয় রুসুকার হচ্ছে মূলত যে গুণিতক। যখনই গয় রুসুকার সমান গুণিতক ধরবেন তখন আপনাকে বুঝতে হবে যে এটা সবচেয়ে ছোট মানে লয়েস্ট, এই কারণে লসাগু। আর এই জিনিসটা যদি মানে গুণনীয়ক হয়, একটু আগে আমি যেটা লিখেছিলাম, তাহলে ওটা গসাগু হয়ে যাবে। ওটা নিয়ে আমি নেক্সট ক্লাসে কথা বলবো, আজকে ওদিকে যাচ্ছি না। তার মানে গুণিতক কথাটা যখন আসতেছে, আলটিমেট যা আসতেছে সেটা কি? আলটিমেট যেটা আসতেছে সেটা হচ্ছে লঘিষ্ঠ। লঘিষ্ঠ, লয়েস্ট মানে গুণিতক সবচেয়ে বড়টা আমরা কখনোই বের করি না, বের করা সম্ভব না। সেক্ষেত্রে গুণিতক থাকা মানেই এর সাথে সম্পর্ক কার? লয়েস্ট, অর্থাৎ লঘিষ্ঠ। কথাটা ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এই হচ্ছে আমাদের লসাগুর একদম মানে শাব্দিক ব্যাখ্যা এবং একদম বেসিক। আশা করি বুঝতে পেরেছেন। এবার নেক্সট আমরা এই যে আইডিয়াটা যেটা পাশে লিখেছি, যে 2 এবং 4 এর যে লসাগুটা আমরা লিখেছি, দেখেন 2 এবং 4 এর যে লসাগুটা লিখেছি, এটা আমরা মানে এভাবেই সাধারণত বের করি না। এই মেথডটা আমাদের প্রচলিত না। দেখেন, এই মেথডটা প্রচলিত না, অথচ অরিজিনটা এখানে, মানে জন্মটা হচ্ছে এখানে, কিন্তু আমরা লসাগুকে এইভাবে ফিল করি না। আমরা পরবর্তীতে গণিতের যে বিবর্তনের ধারা রয়েছে, এই ধারায় অনেক মেথড আমাদের সামনে আসছে। তবে আমি এর ভিতর কয়েকটি মেথড আপনাদের সাথে শেয়ার করব, মানে সহজ মেথড। সবকটা মেথড আপনারা জানেন। যেমন আমরা 2 এবং 4 এর গুণিতক মানে যদি লসাগু বের করতে চাই, এটার সবচেয়ে সহজ উপায়টা হচ্ছে এরকম, যে আপনি উৎপাদকে বিশ্লেষণ করে এটি বের করতে পারেন। কিভাবে? যেমন 2 1 2, তার মানে এখানে 2 4 এর আমি উৎপাদক পাচ্ছি 2, আর একটা 2 পাচ্ছি, তার মানে সমান সমান কত? 4। তার মানে এখানে আমার যে লসাগুটা আসতেছে, এই লসাগুটা হচ্ছে 4। আমার মনে হয় আশা করি বুঝতে পেরেছেন। কিন্তু এখানে যদি আপনি লসাগুর ডেফিনেশন খুঁজেন তাহলে কিন্তু সেটা পাবেন না। তো
এটি হচ্ছে আমার শর্টকাট। তার মানে আমাদের একটি বিষয় মাথায় রাখতে হবে, আজকের যে গণিত দাঁড়ানো, যে জায়গাটাই আমরা আজকে এই গণিতকে পেয়েছি, এই জায়গায় অসংখ্য নিয়ম আছে যেগুলি শর্টকাট। অর্থাৎ আহ, এই শর্টকাট নিয়মগুলি আমরা আবার একে ডিটেলস বলি, কারণ আমরা যেহেতু পিছনের গল্পগুলি খুব একটা ঘাঁটি না, তো আমরা আবার এই নিয়মটাকে ডিটেলস বলি। আসলে কিন্তু এটিও একটা শর্টকাট, যে এখানে 2 4 হয়তো খুব ছোট সংখ্যা, কিন্তু অনেক বড় সংখ্যা যদি থাকে তখন কিন্তু আর এভাবে সমাধান করা সম্ভব না। হ্যাঁ, আপনার ধরেন 24 আর 26 থাকলো, আপনি কিন্তু এটা এইভাবে বের করতে পারবেন না, কারণ এইভাবে আপনার নামতা বলতে 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 সামনে এগোতে হবে। আর এটাকে খুব সহজে কিন্তু আপনি এভাবে সমাধান করতে পারতেছেন। হ্যাঁ, এভাবে ভেঙে ভেঙে, সবচেয়ে দুর্বল যিনি তিনি এভাবে ভেঙে ভেঙে বের করতে পারবেন। কথা বুঝতে পারছেন কিনা? দেখেন, সরাসরি এটা গুণ করলেই আপনি রেজাল্টটা পেয়ে যাচ্ছেন। কথাটা ক্লিয়ার? এবার আমি আরেকটি আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব, যে লসাগু, সেটি আপনারা প্রত্যেকেই জানেন। আমি আরেকটা বিষয় একটু বলে রাখি, আমার বইতে ম্যাথ গুলো এত বেশি গুছানো যে সেখানে মানে বইয়ের ম্যাথ নিয়ে আমি খুব একটা টেন্স ফিল করতেছি না, কারণ আমি মনে করি আমার এই বেসিক ক্লাস শেষে আপনি যখন বইটা নিজে সলভ করতে যাবেন এমনিতে সব ম্যাথ হয়ে যাবে। সো মানে বইটা হাতে থাকার এটা একটা সুবিধা, যে আমাকে মানে আলাদা প্রেশার নিয়ে ক্লাস শেষ করতে হবে না, কারণ বইটাও হচ্ছে কিন্তু আমার এক প্রকার নোট, আপনারা জানেন। হ্যাঁ, সো এই বিষয়গুলি আমি একটু মাথায় রেখে ক্লাস নিচ্ছি, আপনারাও ঠিক ওইভাবে নেবেন। আবার অনেকেই আছেন যে অনেক বেশি সিরিয়াস, এত বেশি সিরিয়াস, ওনারা কথায় কথায় শুধু ফলাফল খোঁজেন, দেখবেন যে জীবনে শেষ মানে পর্যায়ে গিয়ে ফলাফল জিরো। সো আসুন আমরা ধীর স্থির ভাবে কচ্ছপ গতিতে আগাবো, এবং দেখা যাচ্ছে যে আমরা যা ফাউন্ডেশন তৈরি করব সেটা যাতে করে খুব শক্তিশালী হয়। দেখেন, এটাকে আমরা এভাবেও, যেমন 2 4 এর ক্ষেত্রে আপনি আরেকভাবে আইডিয়াটা নিতে পারেন, যে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করেও আপনি নিতে পারেন। যেমন 2 এর যদি আমি মৌলিক উৎপাদক চিন্তা করি, এটা হচ্ছে 2 এবং 1। হুম, যেমন 4 এর যদি মৌলিক উৎপাদক আমরা চিন্তা করি, তাহলে হচ্ছে আমার মনে হয় যে এদিকে না গেলেও হবে। হুম, আপনারা নিয়মটা জানেন যে লসাগুর ক্ষেত্রে কমন আনকমন সব নিতে হয়, তাই কিনা? তার মানে এখানে দেখা যাচ্ছে যে এই 2 কমন আছে সেটাও নিতে হবে, 2 কমন নাই এটাও নিতে হবে, তার মানে উত্তর কত হবে? 4 হবে। আমার মনে হয় এসব নিয়ে আমি সময় নষ্ট করব না, আমি একটু অন্য বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। সেটি হচ্ছে যে আপনারা পরীক্ষার হলে এই মেথডটাকেই মানে আপনারা ফলো করবেন। তবে এই মেথডের শর্টকাটটা এরকম, যেমন 2 এবং 4 এর যদি আমি বলি যে এটা লসাগু কত, সবচেয়ে ভালো হয় যে দেখুন তো, যদি 2 দ্বারা 4 কে ভাগ করা যায়, তার মানে এটা 2 হচ্ছে এর লসাগু। যেমন 2 4 8 12, এদের লসাগু যদি এমনটা থাকে, আপনি যদি দেখেন 2 দিয়ে 4 কে ভাগ করা যায়, এটা বাদ দেন। 4 দিয়ে 8 কে ভাগ করা যায়, এটাও বাদ দেন। 8 দিয়ে বাদ, দেখেন এখন এই জায়গায় গিয়ে আপনি হয়তো দেখা যাচ্ছে যে দেখবেন যে 8 দিয়ে কিন্তু 12 কে ভাগ করা যায় না। তবে এটার আরেকটা বিষয় আমি একটু বলি, এইভাবে বাদ না দিয়ে আপনি এটাও সবচেয়ে বড়টা চিন্তা করতে পারেন, যে 2 দিয়ে 12 কে ভাগ করা যায়, তার মানে 2 কে বাদ দেন, তাহলে আপনার জন্য হিসাবটা সহজ হবে। 4 দিয়ে 12 কে ভাগ করা যায়, এটা বাদ দেন, তাহলে 8 দিয়ে কিন্তু 12 কে ভাগ করা যায় না। এবার যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে, এই যে থাকলো কি 8 এবং 12, 8 এবং 12-র ভিতর 12 হচ্ছে সবচেয়ে বড়। এটাকে এবার নামতা ধরে ধরে এগোতে থাকে। যেমন আমি যদি বলি 12 কে 12, 12 কে 8 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে পরের ঘরে নামতাটা চিন্তা করেন, 12 দুগুণে 24, 12 দুগুণে 24, তার মানে 8 দিয়ে কিন্তু এই সূত্রটা দিয়ে কিন্তু 12-র গুণিতককে ভাগ করা যাচ্ছে, তার মানে 24 কে ভাগ করা যাচ্ছে। তার মানে এবার এটা বাদ দেন, তাহলে উত্তর হবে কত? 24। এবার আসুন এটিকে আমরা ইন জেনারেল যে নিয়মটা সেটা যদি নিয়ে কাজ করি, 4 8 12, একে যদি আপনি মানে স্বাভাবিক নিয়মে সমাধান করেন, 2 দিয়ে যাবে 1 2 4, এখানে হচ্ছে 6। এখানে 2 দিয়ে যদি দিই 1 2, এটা হচ্ছে 3। ওকে, দেখেন
এখানে তাহলে আমরা যা পেলাম সেটা হচ্ছে 2 পেলাম, এখানে 2 পেলাম, এখানে 2, এখানে 3। দেখেন 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 আটা 24। তাহলে দেখুন তো আমাদের লসাগু কিন্তু ওটাই আসলো। লসাগু কি আসলো? এটাই আসলো। এই যে নেক্সট যে মেথডটা নিয়ে আমি কথা বললাম, এই মেথডটা আমাদের কখন কাজে দেবে? বিশেষ করে আপনি যখন কাজ ও সময় রিলেটেড সমস্যাগুলি সমাধান করবেন, তখন এই মেথডটা আপনার ম্যাজিকের মতো কাজে দেবে। আপনি বিলিভ করতে পারবেন না যে একটা অনেক লম্বা অঙ্ক মাত্র কয়েক সেকেন্ড বেসিক দিয়ে আপনি সমাধান করতে পারবেন। আমি একটু আপনাদের কমেন্ট নিতে চাচ্ছি যে এই আইডিয়াটা বুঝতে পেরেছেন কিনা, একটু দ্রুত একটু কমেন্টে জানান। ওকে, থ্যাংক ইউ। এবার আমরা যদি চিন্তা করি, যেমন এখানে যদি 4, 12, 24, 60, আমরা যদি এবার এভাবে চিন্তা করি, এবার একটু দ্রুত দেখেন তো ওই ট্রিক্সটা অ্যাপ্লাই করে খুব দ্রুত সমাধান করতে পারেন কিনা। মানে আমরা যদি সাধারণ নিয়মে এটা সমাধান করি, তাহলে যা দাঁড়াচ্ছে এভাবে দাঁড়াবে যে প্রথমত দেখা যাচ্ছে। আরেকটা বিষয় আমি একটু বলি, এভাবে ভাগ করলেই যে একদম ছোট সংখ্যা দিয়ে শুরু করতে হবে বিষয়টা কিন্তু এমন না। আপনি সবচেয়ে বড় সংখ্যা দিয়েও এটা কিন্তু ভাগ করে দিতে পারেন। যেমন আপনি যদি ব্যক্তিগতভাবে সমাধান করেন, আপনি হয়তো প্রথমত 2 দিবেন, তারপর এভাবে এভাবে যাবেন। কিন্তু আপনি চাইলে শুরুতে 4ও দিতে পারেন, কারণ সব কটাতে ভাগ গেলেই হলো। যেমন এটা জাস্ট আইডিয়া, মানে আপনি যখন আইডিয়া জেনারেট করতে পারবেন, তখন গণিত বুঝতে পারাটা আপনার জন্য সহজ হবে। কথা বুঝতে পারছেন? আর আপনাদের জন্য সুখবর হচ্ছে, যারা নিয়মিতভাবে আমার ক্লাস করবেন, অ্যাসাইনমেন্ট করবেন এবং দেখা যাচ্ছে যে অ্যাক্টিভ থাকবেন, আমি আজকের লাইভ ক্লাসে পাবলিক গ্রুপে বলেছি, আপনারা কিন্তু নেক্সট প্রমোশন পাবেন। অর্থাৎ আমার অন্য কোর্সগুলিতেও, অর্থাৎ নেক্সট যে ব্যাচ শুরু করব সেখানেও আপনারা প্রমোশন পাবেন। তবে আমি আপনাদেরকে এর পূর্বে বলেছি, এখনো বলেছি, যারা আসলে কৃতজ্ঞতা বোধ প্রকাশ করবেন না, যারা মনে চান না যে এরকম একটা শুভ উদ্যোগ চারদিকে ছড়িয়ে যাক, আসলে তাদের সাথে আমি আজীবন কাজ করলেও দেশে কোনো চেঞ্জ আসবে না। সো আমি তাদেরকে নিয়ে এগোতে চাই যারা সবার জন্য ভালো চান। আর ইভেন আমিও সবার জন্য ভালো চাচ্ছি। তো সেখানে আমি যে কঠিন রাস্তাটা বেছে নিয়েছি, এটি খুবই একটা সংগ্রামমুখর রাস্তা। আপনারা জানেন যে ইতিমধ্যে আমার বইটি নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, অনেকভাবেই এটাকে আহ, অনেকভাবেই হচ্ছে, অনেক কঠিনভাবেই কথা বলতেছে। আমি গত কয়েকদিন আগে একটা পোস্টে দেখলাম যে ম্যাট্রিটোর বইটি নাকি আহ, 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 আমি নাম বলতে চাচ্ছি না, যে ঘষা মাজা করে এই বইটা লেখা হয়েছে। অথচ আপনারা আমি চাইলে পাবলিকলি লিখতে পারতাম, কিন্তু আসলে এই বিষয়গুলি নিয়ে কাদা ছোড়াছুড়ি করা আমি পছন্দ করি না। কারণ শিক্ষক, লেখকে যদি পাবলিক ফাংশনে কাদা ছোড়াছুড়ি করে, আমি মনে করি না, প্রথমত মনে করি না এটা মানবিক। দ্বিতীয়ত আমার বিশ্বাস হচ্ছে যে এগুলি এথিক্স, নৈতিকতার বিরোধী। তারপর আমি মনে করি যে জীবনে টাকাটাই সব কথা না, জীবনের আরো একটা মিনিং আছে, যেখানে সম্মান, শ্রদ্ধাবোধ, ভালোবাসা সবকিছুর উপস্থিতি থাকবে। তো যাই হোক, আমি এই বিষয়গুলি মানে কথা প্রসঙ্গে চলে আসলো। আপনারা জানেন এই বইটা পড়লে আপনি নিজেই বুঝতে পারবেন বইটা আমার কত দিনের সাধনার ফসল, যে প্রত্যেকটা চ্যাপ্টারের যে ইন্টারনাল বিন্যাসটা সেটা কত কষ্ট করে লেখা। সেখানে কিছু জায়গায় কষ্ট লাগে যদি যখন কেউ বলে যে এই বিষয়গুলি নকল। যেমন আমার ইংলিশ টিউটর বইটা যখন স্বল্প সময়ে জনপ্রিয় হলো, সেখানেও ওই একই অপবাদ যে মানে
কেউ কেউ বলছে যে এটা ক্লাস 6-7 এর জন্য লিখেছি। আমি তো মনে করি আমার লেখার সার্থকতা এখানেই, কারণ একজন লেখক যদি এভাবে মিথ্যা অপপ্রচার করে যে 6-7 এর উপযোগী, তার মানে আমার লেখাটা এতটাই সহজভাবে আমি লিখেছি যেটা 6-7 এর বাচ্চারাও বুঝতে পারবে। আর আমি মনে করি বাংলাদেশে এরকম একটা ফিল্ডের প্রয়োজন আছে, এই জায়গাটায় কাজ করা উচিত আছে। তো আপনারা সঙ্গে থাকবেন। আমি যদি এটাকে নিয়ে কাজ করি, 1 3 4 12 4 6 24 4 15 কত 60। এবার আপনি ছোট সংখ্যা দিয়ে আসতে পারেন, 3 দিয়ে আসতে পারেন। 1 দেখা যাচ্ছে 3 দুগুণে 6, 3 5 15। তাহলে আসলে কত 5 দুগুণে 10। আর এখানে আরেকটা বিষয় একটু মাথায় রাখুন, এই বেসিকটাও আপনাদের দাঁড় করানো উচিত। যদি কোথাও 5 থাকে, 5 থাকে অর্থাৎ, অথবা এমন সংখ্যা থাকলো যেটাকে গুণ করলে 0 আসে, যেমন 5 দুগুণে 10, তাহলে সেটা আগে গুণ করে নেবেন, তাহলে আপনার বাকিগুলো গুণ মুখোমুখি করতে আপনার সুবিধা হবে। যেমন 5 দুগুণে 10, তাহলে দেখেন 3 10 এ 30, তারপর 3 4 12 120। তার মানে কি আপনি 4 3 2 5 এটা গুণ করলে হচ্ছে 120, তাই কি না? এখন আপনি, এটা হচ্ছে জেনারেল নিয়ম, যেখানে আপনি এভাবে লম্বা সময় নিয়ে করতে হবে। আমি আপনাদের নামতাটা, অনেকেই দেখা যাচ্ছে পাবলিক গ্রুপে নামতার প্রথমে অ্যাসাইনমেন্টটা পোস্ট করার কারণে অনেকেই এই বিষয়টা হাস্যকর ভাবে নিয়েছে, কিন্তু দেখেন তো এখানে পুরো ক্যালকুলেশনেই কিন্তু নামতা। আপনি যদি নামতাটা ভালোভাবে জানেন, এখানে খুব দ্রুত এটা ক্যালকুলেট করতে পারবেন আগের যে মেথডটা আমি বলেছি সেটা ব্যবহার করে। কিভাবে? দেখেন, আপনি এই জায়গাটায় যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে যে পূর্বের মেথডটা যদি আপনি অ্যাপ্লাই করেন, 4 দিয়ে 60কে ভাগ করা যায়, 4 বাদ। 12 দিয়ে 60কে ভাগ করা যায়, 5 12 60 বাদ দেন। কিন্তু 24 দিয়ে 60কে ভাগ করা যায় না। তাহলে আমাকে কি করতে হবে? এটা তো 60 কে 60 একের গড়ে নামতাতে আছে, তার মানে আমি 2-তে যাব, যে 60 দুগুণে 120। এবার দেখেন তো আমার এই জায়গাটায় 24 দিয়ে 60কে ভাগ করা যায় কিনা, সরি 120কে ভাগ করা যায় কিনা, যায়। কারণ আপনি যদি 5 বার দেন, 4 5 20, 5 দুগুণে 10 বার। তার মানে কি এবার 12 দিয়ে 120কে ভাগ করা যাচ্ছে, তার মানে এটি হচ্ছে আমার এটার লসাগু। তার মানে এই আইডিয়ার সাথে এই আইডিয়াটা সহজ। কখন? যখন আপনি খুব দ্রুত ক্যালকুলেট করতে পারতেছেন, খুব দ্রুত ক্যালকুলেট করতে পারতেছেন, অথবা আপনি নামতা অথবা এই ব্যাপারগুলিতে আপনি দক্ষ, তখন কিন্তু আপনি এই অঙ্কটা করতেও হবে না। আপনি শুধু এটার দিকে তাকালেই বুঝতে পারবেন, এটার দিকে তাকালেই বুঝতে পারবেন যে এটা 120 হবে, কারণ এগুলি মুহূর্তেই বাদ। আর এটাকে আপনি এই নামতাও জানেন যে 5 24 120, বেশ। এটা মেমোরি, আপনি পুরো ব্যাপারটা কয়েক সেকেন্ড সময়ও নেবে না, আপনার মেমোরিতে বিন্যাস করে ফেলবে। তার মানে কি এইভাবেই মূলত গণিতের সময় সেভ করা হয়। এখন যদি আপনি শর্টকাট টেকনিক নিয়ে চিন্তা করেন, তাহলে আমার কাছে যেটা মনে হয় যে এটা একটু ভুল বিশ্বাস, যেখান থেকে আমাদের বের হয়ে আসা উচিত। ওকে, এখন আপনারা একটু বলেন যে এই আইডিয়াটা নিয়ে আর কথা বলতে হবে কিনা। এখানে আরেফিন ইমন ভাই বলেছেন যে তবে স্যার জবাব দেওয়া উচিত, এভাবে আপনি যত নীরব থাকবেন তত লোকেরা সাহস পাবে। এখানে নীরব থাকা না, এটা ভালো দিয়ে মন্দের মানে প্রতিরোধ। ভালো দিয়ে মন্দের প্রতিরোধ। দেখুন আমি যে সিস্টেমটা চালু করছি অলরেডি দেখবেন যে প্রভাব পড়ে যাচ্ছে, অন্যরাও তাদের অর্থ অথবা মার্কেট যেটাকে আমি বলি, এটাকে কন্ট্রোল করার জন্য তাদের পলিসিতে চেঞ্জ আনতে বাধ্য হচ্ছে। দিনের শেষে কি হবে? আপনারা যারা বেকার রয়েছেন তারা কিন্তু উপকৃত হবেন, আর আমার চাওয়াটা ঠিক ওই জায়গাটায়। সো আমি মনে করি না যে কেউ মন্দ অথবা মিথ্যে কিছু বললেই সেটা সত্য হয়ে যাবে, কারণ হচ্ছে আপনারা সঙ্গে আছেন তো, তাই না? আর আমি মনে করি, আমি ঠিক যেমনটা বিশ্বাস করি, আমার যারা পাঠক তারাও নৈতিকতা সম্পন্ন, তারাও পাবলিকলি কাদা ছোড়াছুড়ি করবে না। আমি মনে করি আমি যাদেরকে পড়াচ্ছি তারা ঠিক এই মানের। ওকে, থ্যাংক ইউ। এবার
আমরা সামনে এগোবো। হ্যাঁ, আরেকটা আইডিয়া, এগুলি সবই বইতে পাবেন, তবে বইতে যেহেতু এত খোলামেলাভাবে কথা বলার সুযোগটা থাকে না, এই কারণে একটু প্রবলেম। একটু দেখেন, এখানে আমি আরেকটা কথা বলি যে অনেক সময় যদি ধরেন আমি এখানে 7, ধরুন 2, 7, একইভাবে ধরেন এখানে 5, 2, 7, 5 অথবা 2, 5, 7। আপনার কখনো দেখা যাচ্ছে এরকম 3টে সংখ্যার লসাগু বের করতে বলা হলো। এখানে একটু খেয়াল করেন, এই আইডিয়াগুলি নেক্সটে কাজে দেবে। আমার 3rd ক্লাসটা কিন্তু অনেক ইন্টেলেকচুয়াল হবে, কারণ ওই ক্লাসে মানে আমরা বেসিকের অনেক চুলচেরা এই আইডিয়াগুলি ওখানে কাজে লাগাবো, এবং লসাগু গসাগুর সম্পর্কটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা সম্পর্ক। সো একটু খেয়াল করেন, 2, 5, 7 এর লসাগু, এখানে আপনি যদি লসাগু করতে চান তাহলে কিন্তু এটা ভুল হবে। কেন? আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা যদি লসাগু করেন 3টি ভিন্ন সংখ্যা এবং এদের মাঝে ভাগ করার মতো কোনো সংখ্যা নেই। তার মানে এই টাইপের যদি সংখ্যা হয় যে 2, 7, 5 এরকম 3টা, 5টা, 7টা, 10টা যাই থাক, এদের ভিতর যদি কোনো ভাগ করার মতো কোনো সংখ্যা না থাকে, তাহলে আর ওদেরকে লসাগু মানে এভাবে বের করার দরকার নেই। সেটা সরাসরি দেখা যাচ্ছে আপনি এভাবে গুণ করে দেবেন, ওই সংখ্যাগুলি ডিরেক্টলি গুণ করে দেবেন। গুণ করে দিলে 14, 5, 14 কত, 70। তার মানে এটাই হবে সরাসরি লসাগু। এই আইডিয়াটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা আইডিয়া, যে আইডিয়াটা আমাদের পরবর্তীতে কাজে দেবে। আমি আবারও বলছি, যেমন ওখানে কিন্তু 12, 13 আর ছিল, 12, 13 আর আমি এগোই নেই, কারণ হচ্ছে 12, 13 ওখানে আর নেই। একটু খেয়াল করেন, তার মানে হচ্ছে যখন একাধিক সংখ্যার মাঝে কোনো কিছুকে ভাগ করা যাবে না, তখন আর ওটা লসাগু দিয়ে চালানোর কোনোই দরকার নেই, সরাসরি এটা করে ফেলবেন। এখন আপনাদের লাস্ট, এবার একটু বলবেন এর লসাগু কত হবে, একদম দ্রুত কমেন্টে জানাবেন, কোনো ধরনের খাতা কলম ইউজ ছাড়াই। ও হ্যাঁ, আরেকটা আইডিয়া আমি ভুলে যাই যে ক্লাসটা লেখা, আর সেটা হচ্ছে লসাগু। হ্যাঁ, এটা নেক্সট ক্লাসে আমি মনে রাখবো, লেকচার 1। এই আইডিয়াটা আপনারা কেউ কেউ রিকোয়েস্ট করেছিলেন, কিন্তু আসলে ভুলে যায়। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। এবার আমরা একটু ম্যাথ প্রবলেমে চলে যাব। আপনারা বইটা সাথে নিতে পারেন, বইটা সাথে নিলে এবার খুব চটপটে আমরা এগিয়ে যাব। এখানে অনেক কিছুই আমাকে আর কথা বলতে হবে না, আপনারা সরাসরি যে কাজটা করবেন, সরাসরি 13 পর্যন্ত আপনারা নিজেরাই সমাধান করে ফেলতে পারবেন। 14 নম্বর প্রবলেমটা যদি দেখেন, যে এখানে বলা হচ্ছে ন্যূনতম কতটি কমলাকে 4, 6, আপনারা একটু বই হাতে নিয়ে নেন, হ্যাঁ, তাহলে আমার জন্য এগোতে সুবিধা হবে। আমি কিছু বেসিক আইডিয়া দিব, আপনারা এগুলি সমাধান করে নেবেন। হ্যাঁ, সব অঙ্ক করার দরকার হবে না, যেগুলি দরকার হবে এবং আপনারা প্রয়োজন মনে করবেন সেগুলি আমাকে কমেন্টে জানাবেন, আমি বিষয়গুলি দেখব। হ্যাঁ, ওকে। আফসার আহমেদ ভাই বলেছেন ডেটটা দিয়ে দেন। হ্যাঁ, আজকে কয় তারিখ? 31। হ্যাঁ, ওকে, এটা ভালো কথা। তবে ডেটটা একটু না দিলে আমার জন্য ভালো হয়, কারণ ভিডিওগুলি যখন নেক্সটে আমি প্লে করব তখন অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকে পুরাতন ভিডিও হওয়ায় এগুলি দেখতে ইন্টারেস্ট ফিল করবে না, এগুলি থাক। ডেটটা আপনারা একটু নিজেরা মেসিং করে নেবেন। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। এখানে 13 নম্বর অঙ্কটা কিছুই না। দেখেন 13 নম্বর অঙ্কটা 2002 সংখ্যাটি কোন সংখ্যাগুচ্ছের লসাগু নয়, মানে কোন সংখ্যাগুচ্ছের লসাগু নয়।
এখানে যে 4টা অপশন রয়েছে আপনারা জানেন যে এই 4টা অপশনের ভিতর আপনি যদি ক নাম্বারটা দেখেন, এখানে এটা দেখবেন এই 13, তারপর 77, 91, 143 এটাকে লসাগু করবেন। যদি এখানে 2002 না হয় তাহলে সেটা উত্তর হবে না, এটাকে লসাগু করবেন। এইভাবে যেটা দেখা যাচ্ছে 2002 না হবে সেটাই লসাগু না। কথা বুঝতে পারছেন? এই কথাটাই এখানে বলা হয়েছে। আমার কথাটা বুঝতে পারছেন? এরপর 14 নম্বর অঙ্কটা দেখেন, ন্যূনতম কতটি কমলাকে 4, 6, 10 বা 18 জন শিশুর মধ্যে ভাগ করে দেওয়া যায়। এখানে বেসিকটাকে যে আপনি এখানে এই আইডিয়াটা, এখানে যে বিষয়টা আপনাকে বুঝতে হবে যে 4, 6, 10, 18 জন শিশুর মধ্যে ভাগ করা যায় ন্যূনতম কয়টা কমলাকে। এখানে আমরা চমৎকার একটা বেসিক নিয়ে এখন একটু কথা বলবো। যেমন আমি যদি আপনাকে পূর্বের উদাহরণটা যেটা নিয়ে সমাধান করেছিলাম অথবা এটি নিয়েই দেখা যায়, ধরেন আমার এখানে যদি এরকম থাকে 15 জন শিশু অথবা 20 জন শিশু অথবা 120 জন শিশু যদি থাকে, এই শিশুদের মাঝে আমি কয়টা কমলা ভাগ করে দিতে পারবো। এখন আমাকে যে বিষয়টা দেখতে হবে যে এদের লসাগু আপনারা বলেছেন যেটা, এবং আমরা জানি 120, এদের লসাগুটা হচ্ছে কত? 120। 120 এই সংখ্যাটা কি মূলত? লসাগু আইডিয়াটা আমরা জানি যে 120 লসাগু মানে আপনি 15 যদি গুণিতক লিখতে থাকেন, 20 যদি গুণিতক লিখতে থাকেন, 120 যদি গুণিতক লিখতে থাকেন, যেমন এটা আপনার 15 হবে, 30 হবে, 45 হবে, তারপর 60 হবে, তাই কিনা? একইভাবে দেখা যাচ্ছে 75 হচ্ছে, তাই কিনা? তারপর আবার যদি আপনি এখানে এগোতে থাকেন, এখানে আমার কত হচ্ছে? 90 হচ্ছে। এইভাবে আপনি যদি এগোতে থাকেন তাহলে আমাদের 120 আসতেছে। আমি আইডিয়াটা একটু বেসিক ভাবে দেখাচ্ছি। যেমন এটা 20 এর গুণিত এখানে 60, এখানে 80, তারপর হচ্ছে 100, এভাবে 120। হ্যাঁ, আরো কিন্তু আমাদের সামনে আমরা এগোতে পারি। যেমন এটা প্রথমটা হচ্ছে 120, মানে এই লসাগুর মানেটা কিন্তু এটাই যে যে এই যে 120 সেটা কিন্তু 15 গুণিত। এই যে 120 মানে আপনি এটা বলেন আর এটা বলেন, এটা কিন্তু 20 এর গুণিত। 120 120 এর গুণিত, যার কারণেই কিন্তু 15, 20, 120 এর লসাগু 120 আসছে। তার মানে এখানে মানে খুব শক্তিশালী একটা বেসিক আপনারা শিখে রাখুন, যেটা আপনার আজীবন কাজে দিবে। সেটা হচ্ছে যে লসাগু, যাদের মাঝখান থেকে আমরা লসাগুটা পাবো, যাদের কাছ থেকে লসাগুটা, যে সংখ্যাগুলি থেকে লসাগুটা পাবো, তার মানে হচ্ছে 15 গুণিতক 120 হওয়া মানে হচ্ছে যে 120 কে আপনার এখানে কি করা যাবে? 15 দিয়ে ভাগ করা যাবে। কথাটা ক্লিয়ার? এখন একটু খেয়াল করে দেখেন যে কতবার যাবে। এখানে 5 8 40 0, 8 8 আর 12, তাই? তার মানে হচ্ছে এখানে আমার 8 বার যাচ্ছে। এখন লক্ষ্য করে 120 কে 20 দিয়ে ভাগ যাবে, তার মানে এখানে কত? 6 দুগুণে 12। কথাটা ক্লিয়ার? তার মানে 120 কে 120 দ্বারা ভাগ যাবে। মানে আমি যে কথাটা বলতে চাচ্ছি, কথাটা হচ্ছে এরকম যে এখানে যে সংখ্যাগুলো থেকে আমার লসাগুটা আসবে, ওই সংখ্যাগুলো, এখানে আমাদের আরো কিছু বেসিক আলোচনা মনে হয় সামনে পিছনে রেখে আসছে, এগুলি মনে হয় একটু জাস্ট মিনিট, যে আমার কোনোটা মিসিং করা উচিত হবে না, এগুলি সামনে। ওকে, সমস্যা নেই। এই যে এখানে আমরা যে বিষয়টা এখন বুঝবো সেটা হচ্ছে যাদের থেকে আমি লসাগুটা পাবো, এর মানেটা হচ্ছে ওই সংখ্যাকে 15 দ্বারাও ভাগ করা যাবে, 20 দ্বারাও ভাগ করা যাবে, 120 দ্বারাও ভাগ করা যাবে। কথাটা ক্লিয়ার? তার মানে হচ্ছে আমি যদি 120টি কমলা নেই অথবা চকলেট নেই, হ্যাঁ, এটাকে আমি যদি দেখা যাচ্ছে 15 জন বালকের মাঝে যদি ভাগ করে দেই, তাহলে প্রত্যেকে 8টা করে পাবে। দেখেন, আবার
যদি 120টা চকলেট নেই, এটা যদি 20 জনের মাঝে ভাগ করে দেই, সেখানেও প্রত্যেকে 6টা করে পাবে। আবার যদি 120 জন বালকই নেই, তারা প্রত্যেকে একটা করে পাবে। কিন্তু দেখেন কোথাও একটা চকলেটও বেশি হবে না। ধরুন আপনি বড় ভাই, আপনার ছোট 3জন ভাতিজা আছে, এই ভাতিজা 3জনকে আপনি 120টা চকলেট, সরি আমি আইডিয়াটাকে দাম দিক করতে চাচ্ছি না, ওভাবেও করা যাবে। যেমন আপনি যদি ধারণ করতে পারেন তাহলে বেটার। যেমন আপনি সরাসরি যদি, যেমন গতিকে আমি যাচ্ছি না, এখানে এই আইডিয়াটা বুঝতে পারছেন কিনা, যে এখানে লসাগুকে আপনি এটা ভাগ করে দেওয়া মানেই হচ্ছে এটা ভাগ করতে পারা। কথাটা ক্লিয়ার? এতটুকু আইডিয়া বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন একটু দ্রুত কমেন্টে জানান, যে তাহলে আমরা 14 নম্বর অঙ্কটা এমনিতেই বুঝতে পারবো। এখানে আরেকটা বিষয় বলা হচ্ছে যে এখানে কিন্তু 240কেও কিন্তু এখানে 15, 20, 120 জন বালকের ভিতরে আপনি ভাগ করে দিতে পারবেন। এটা খেয়াল করে দেখেন, আপনি এদের লসাগু আসছে কত? 120। লসাগু আসছে কত? 120। এখন এটার গুণিতক কত? 240। এটার গুণিতক কত? 360। এভাবে কিন্তু লসাগুরও গুণিতক আসতে পারে। হ্যাঁ, যেমন 120-এর গুণিতক 240, 120-এর গুণিতক হচ্ছে 360। তার মানে একটা জিনিস, আরেকটা বেসিক আইডিয়া মনে রাখবেন, যে আমাদের একাধিক সংখ্যা থেকে যে লসাগুটা আসবে, ওই লসাগুকে তো এদের দ্বারা ভাগ করা যাবে, এবং ওই লসাগুর আরো যত গুণিতক আছে, অর্থাৎ মানে আমার লসাগুরও যত গুণিতক আছে, এদেরকেও 15, 20, 120 দ্বারা ভাগ করতে পারবে। এটি খুবই শক্তিশালী একটা বেসিক। হ্যাঁ, এখন তার মানে আমার কথা হচ্ছে, এই প্রশ্নে কিন্তু একটা কথা বলা হচ্ছে যে কতটি কমলাকে ভাগ করা যাবে, এইভাবে বলে না, বলছে ন্যূনতম কতটি কমলাকে। তার মানে যেহেতু 120-কেও এদের 15, 20, 120 দ্বারা ভাগ করা যাবে, এখানে 240-কেও ভাগ করা যাবে, 360-কেও ভাগ করা যাবে। এখন সবগুলি তো আপনি রেজাল্ট নিতে পারবেন না, আপনাকে নিতে হবে এখানে ন্যূনতম মানে লসাগুকে বলছে। ন্যূনতম মানে কি? লসাগুটিকে বলছে। কথাটা ক্লিয়ার? অর্থাৎ এই কারণে আমি সবচেয়ে সুটটা নিচ্ছি, অর্থাৎ ন্যূনতম কথা বলার কারণেই আমরা আরেকটা জিনিস বুঝতে পারলাম, যে এখানে লসাগুকে ইন্ডিকেট করছে। কথাটা ক্লিয়ার? ওকে, এবার আইডিয়াটা আশা করি বুঝতে পেরেছেন। এবার আসুন পরের প্রশ্নটা, আশা করি বুঝতে পারবেন। এখানে 15 নম্বর যে প্রশ্নটা বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে একটি স্কুলে প্যারেড করার সময় ছাত্রদের 10, 12, 16 সারিতে সাজানো হয়। ওই স্কুলে ন্যূনতম কতজন ছাত্র আছে? মানে এটা হচ্ছে 10 ন্যূনতম কতজন ছাত্র মানে কি, আপনি এখানে 10, 12 এবং 16কে যদি লসাগু করেন, 16কে যদি আপনি লসাগু করেন, আমি অঙ্কগুলি আপনারা পারবেন, আমি যদি বলি লসাগু হবে, এক কথায় শেষ হয়ে যাবে। কিন্তু আমি প্রত্যেকটা জায়গায় একটু বেসিকগুলি নিয়ে কথা বলতে চাচ্ছি, এই কারণে অঙ্কগুলি একটু টাচ করে যাচ্ছি। হ্যাঁ, ওকে, এখানে লক্ষ্য করুন যে এখানে বলা হচ্ছে যে 10, 12, 16, 10, 12, 16। এখন এই 10, 12, 16-র লসাগু আমার হবে কত? 240। এখন যদি আপনি যদি নর্মালি এভাবে চিন্তা করেন, তাহলে এখানে আমার 2, 5, 6, 8। আবার যদি আপনি চিন্তা করেন তাহলে 5, 3, 4, তাই কিনা? তাহলে দেখেন 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 3 20-এ 60 এবং 4 6 24, 240। আর যদি নামতা ধরে আগাতে পারেন, তাহলে এটা একটু আপনার জন্য জটিল হতে পারে, কারণ এটা এভাবে যে দেখতে হবে যে 10 দ্বারা 16কেও ভাগ করা যাচ্ছে না, বা মানে 16কে 10 দ্বারাও ভাগ করা যাচ্ছে না, 12 দ্বারাও ভাগ করা যাচ্ছে না। তার মানে এটাকে আপনাকে গুণ করে করে এগোতে হবে। 32 এভাবে এভাবে আপনার দেখা যায় 4 হলে 64, এভাবে আগাতে হবে। আগাতে আগাতে 240 আসলে তখন 10 দ্বারাও ভাগ করা যাবে, 12 দ্বারাও ভাগ করা যাবে। মানে আপনি কখন কোন প্রসেসটা ইউজ করবেন, এটা আপনার কমন সেন্স দিয়ে বুঝতে হবে, যে এভাবে করতে গেলে তো আপনার অনেক সময়ের দরকার।
আর আপনি একটা সময় অভ্যস্ত হবেন যে 240 যদি আনে তাহলে 10 দেওয়া যাবে, 12 দেওয়া যাবে, 16 দেওয়া যাবে, তখন ভিন্ন কথা। কিন্তু শুরুর দিকে কিন্তু সব অঙ্কে এই মেথড ইউজ করার চিন্তা করা যাবে না। আপনার কথা হচ্ছে সমস্ত বেসিক জানা থাকবে, যখন যেটা দরকার হবে তখন যেন সেটা আমি ইউজ করতে পারি। আর কোথাও না কোথাও একাধিক বেসিক জানা থাকলে সব কটা শর্টকাট হয়ে যায় কথাটা। কিন্তু একটা দিয়ে সব জায়গায় চালিয়ে দেবেন, এটা কিন্তু হবে না। ওকে, যাই হোক, আমরা যদি সরাসরি বলি তাহলে এখানে লসাগু হচ্ছে আমার কত, 240। এখন এখানে এই 240 হচ্ছে লসাগু, তার মানে এটি হচ্ছে ন্যূনতম সংখ্যা, যে সংখ্যাকে আপনি কি 10, 12, 16 দ্বারা ভাগ করলে নিঃশেষ বিভাজ্য হবে। আর নিঃশেষ বিভাজ্য হওয়া মানে হচ্ছে তাদেরকে 10 মানে 10 সারিতে সাজাতে পারবেন, অথবা 12টা সারি করতে পারবেন, অথবা 16টা সারি করতে পারবেন। কথাটা ক্লিয়ার? অর্থাৎ এই সারি আকারেও যদি আপনি সাজাতে যান, অর্থাৎ মানে সারি আকারে সাজানো মানেটা কি, যে অতিরিক্ত কেউ আর এক্সট্রা হবে না। আপনি 10টা শাড়ি করলেন, কয়টা শাড়ি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এবার 10টা শাড়ি করলেন, যে কয়জনই এখানে দাঁড়ানো হোক। এখন এই যেমন 10টা করলে প্রতিটাতে কি 24 জন করে দাঁড়াতে পারবে। তার মানে কি, যখন শাড়িগুলি করা শেষ হবে 10টা শাড়ি করতে গিয়ে দেখবেন অতিরিক্ত আর একজনও নাই, যে বেশি হয়েছে। এটাই হচ্ছে লসাগুর মিনিংটা, যে এদেরকে এমন ভাবে আপনি সাজালেন, 10টা শাড়ি করলেও অতিরিক্ত কেউ থাকবে না। 12টা শাড়ি যদিও করেন, 10টা থেকে যদি বাড়িয়ে 12টা করেন, এদিকে কমে আসবে, কিন্তু তারপরে অতিরিক্ত থাকবে না। আপনি যদি এখানে 12টা না করে 16টা করেন, তাহলেও এদিকে হয়তো কমে আসবে, প্রতি সারিতে লোক সংখ্যা কমবে, কিন্তু দিন শেষে গিয়ে অতিরিক্ত আর কেউ থাকবে না। তার মানে কি, এটা তো অসাধারণ আইডিয়া না? অবশ্যই অসাধারণ আইডিয়া। এই হচ্ছে মূলত লসাগুর প্যাটার্নটা। তাহলে আমরা লসাগুর প্যাটার্নটা বন্টনের ক্ষেত্রেও দেখলাম, যে ন্যূনতম একটা সংখ্যাকে এত এত মাঝে ভাগ করে দিলে অতিরিক্ত থাকবে না, এই ক্ষেত্রেও আমাদের লসাগু আইডিয়াটা ইউজ করতে হবে। আবার দেখলাম কি, যখন আমরা সারিবদ্ধভাবে সাজাচ্ছি, তখনও অতিরিক্ত কেউ না থাকার অর্থই হচ্ছে যে এটিও কিন্তু বন্টনের মতো একটা আইডিয়া। মানে বন্টন মানে কি, ভাগ করতে পারা। ভাগ করতে পারা মানে কি, নিঃশেষে বিভাজ্যের কথা বলছি আমি। তার মানে কি, এই যে আইডিয়াগুলি, এগুলি প্ল্যাটফর্ম ভিন্ন হলেও, মানে বাহ্যিকতা ভিন্ন হলেও মূল আইডিয়াটা কিন্তু একটাই, ওই যে ভাগ করতে পারা। যে এমন একটা সংখ্যা যাকে দ্বারা কি সবকটা সংখ্যা দ্বারা ভাগ করা যায়। কথাটা ক্লিয়ার? এই হচ্ছে মূলত এই অঙ্কটার প্যাটার্ন। এবার আমি একটু কম কথা বলবো, কারণ সামনের দিকে একটু এগোতে চাচ্ছি। ওকে, এবার 15 নম্বর অঙ্কটাও আপনারা পাবেন, তারপর 16 নম্বর অঙ্কটাও পারবেন। সর্বমোট কত সংখ্যক গাছ একটি বাগান 7, 14, 21, 35 ও 42 সারিতে লাগালে একটিও কম বা বেশি হবে না? বুঝতে পারছেন তো, যে সারিতে একটাও কম বা বেশি না হয় হচ্ছে ওই লসাগুকে আপনার চাচ্ছে। কথাটা ক্লিয়ার? ওকে, একইভাবে ঘড়ির ক্ষেত্রে এই আইডিয়াটা নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে, অলরেডি আমাদের 9:30 বেজে গেছে। হ্যাঁ, সমস্যা নেই, আমরা আরো একটু কথা বলবো 10টা পর্যন্ত। ওকে, দেখেন, ঘড়ির আইডিয়াটা, এটা আমরা অনেকে বুঝতে পারি না। হ্যাঁ, যে আমরা শুধু মনে করি যে এরকম অঙ্ক আসলে লসাগু করতে হবে, কিন্তু কেন লসাগু করতে হবে সেটাও কিন্তু আমাদের একটু বোঝা উচিত। যেমন দেখেন, 17 নম্বর যে প্রবলেমটা, এখানে বলা হচ্ছে 3টি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে 5, 6, 10 মিনিট অন্তর বাজতে থাকলো। যে 5 মিনিট পর একটা, দেখেন, একটা হচ্ছে একটা ঘন্টা, এখানে ঘন্টাটা ছবিতে ওইভাবে উল্লেখ করা হয় না। যে একটা ঘড়ির ক্ষেত্রে ধরেন অনেক সময় কিন্তু ঘন্টা থাকে, যেটা বাজতে থাকে। ধরেন এই ঘন্টাটা বাজলো, একটা দেখা যাচ্ছে যে 5 মিনিট পর, 6 মিনিট পর এবং 10 মিনিট পর 3টা ঘন্টা, সরি, এখানে ধরেন 3টা ঘন্টা যেহেতু বলছে, এখানে চিত্রটা আপনাদের রয়েছে। 3টা ঘন্টা ধরেন একই জায়গায় ছিল, শুরুতে একই জায়গায় ছিল। এখানে চিত্রটা আমার মনে হয় বইয়ের চিত্রটা আপনারা দেখেন, ওটা ভালো হবে, কারণ আঁকতে গেলে এখন অনেকটা সময় লাগবে। যে এটা মানে হচ্ছে, আমি এখানে ডিটেলস লিখেছি, এখানে বিষয়টা হচ্ছে যে একটা বাজলো, দেখেন এখানে যদি খেয়াল করে দেখেন আপনারা একটু ভালো করে, যে একটা বাজছে 5 মিনিট পর পর একটা ঘন্টা,
5 মিনিট পর পর বাজতেছে, আরেকটা 6 মিনিট পর পর, আরেকটা দেখা যাচ্ছে যে 10 মিনিট পর পর বাজতেছে। বাজার পর তারা এই 30 মিনিটের জায়গাটায় দেখেন, তারা যখন আসছে এই যে 30 মিনিটের জায়গায়, এখানে এই দেখেন, আপনি যখন 5 মিনিট পর পর যে বাঁচতেছে সে কিন্তু এই গড়টাতে 5 মিনিট আসছে, আর 6 মিনিট পর পর যে ওই গড়ে কিন্তু আসে না, এক গড় বেশি আসছে। আবার যে 10 মিনিট পর পর সে 2 গড় বেশি গেছে, এখানে কোথাও কিন্তু তাদের মিলিত হওয়ার মতো সুযোগ নেই। তারা মিলিত হয়েছে কোথায়? ঠিক এই জায়গাটায় 30 মিনিটের জায়গায় এসে তারা সব কটা মিলিত হয়েছে। তার মানে কি দেখেন, এই 30 মিনিটের জায়গাটাকে, 30 মিনিটের জায়গা হচ্ছে আবার ওই জিনিসটা, যে ওই যে 5, 6, 6 এবং 10-এর লসাগু, যে এটা যদি আমি 30 নেই তাহলে 30-কে 5 দিয়েও ভাগ করা যায়, 10 দিয়েও। তার মানে কি ওই 30 লসাগুর জায়গাটাই যখন আসছে, দেখেন কোন জায়গাটায় আসছে, যখন লসাগুর জায়গাটায় আসছে তখন ওই জায়গাটায় এসে 3টা কাটায় কি হয়ে গেছে, এই এই পজিশনে আসছে, ঘড়ির এই পজিশনে আসছে। তার মানে কি এই জায়গায় এসে তারা মিলিত হলো। আমি কথাটা বুঝতে পারছি? এই জায়গায় মিলিত হওয়া অর্থাৎ এভাবে ভিন্ন ভিন্ন সময়ে বাঁচতে বাঁচতে আসছে, ভিন্ন ভিন্ন সময়, এদিকে মিলিত হওয়ার কোনো পয়েন্ট নেই। আপনি বইয়ের ছবিটা একটু খেয়াল করেন, কোথাও মিলিত হওয়ার পয়েন্ট নেই। কিন্তু 30 মিনিটের জায়গায় যে 5 মিনিট পর পর যেটা মানে একটু বাড়ছে, ওটাও এখানে 30 মিনিটের সময় এই জায়গায় আসছে। 6 মিনিট অন্তর অন্তর যেটা বাড়ছে সেটাও 30 মিনিটের সময় এই জায়গায় আসছে। একইভাবে 10 মিনিট অন্তর অন্তর যেটা পাচ্ছে এটাও 30 মিনিটের সময় এই জায়গায় আসছে। তার মানে এই জায়গাটা হচ্ছে তাদের কমন জায়গা। কমন জায়গা এটা কোন জায়গাটা? এই 5, 10, 30-এর লসাগু। তার মানে এই ধরনের আইডিয়া যদি আপনার কখনো দরকার হয়, ভিন্ন ভিন্ন সময় অন্তর অন্তর বাঁচতেছে, তার মানে আপনাকে ফিল করতে হবে যে এই আইডিয়াটা মূলত ওই লসাগুর আইডিয়া, যে লসাগু বের হলে কি, লসাগু বের করলে যে সংখ্যাটা আসবে ওই সংখ্যাকেই মূলত বোঝানো হয়। কথাটা ক্লিয়ার? আবার দেখেন, আবার বাঁচতে থাকবে, আবার বাঁচতে থাকবে, আবার বাঁচতে থাকবে, আবার বাঁচতে থাকবে, আবার 60 মিনিটের আগে এরা আর কোথাও মিলিত হবে না। অর্থাৎ ঠিক 60 মিনিটের সময় আবার তারা মিলিত হবে। আবার যখন বেজে 60 মিনিট হবে, কারণ দেখেন এইটুকুর দূরত্ব 30, তার মানে কি আবার 30 মিনিট পরে তারা মিলিত হবে। কথাটা ক্লিয়ার? এভাবে দেখা যাচ্ছে যে 30 মিনিটের সময় একবার মিলিত হবে, 60 মিনিটের সময় একবার মিলিত হবে, 120 মিনিটের সময়। তার মানে হচ্ছে যে এই যে 30-এর যত গুণিতক আছে, 30-এর গুণিতক কত? 30 দুগুণে 60, 3 30-এ 90। কথাটা ক্লিয়ার? অর্থাৎ তারা এই পয়েন্টগুলিতেই শুধু মিলিত হবে। 30 মিনিটের সময় মিলিত হবে, 60 মিনিটের সময় মিলিত হবে, 120, তারপরে 150, অর্থাৎ 30 মিনিট পর পর গিয়ে তারা 3টে কাটা মিলিত হবে। অর্থাৎ আমি এই কথাটা কেন বলতেছি, কারণ হচ্ছে আপনাদের যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে 30 মিনিটে মানে 5 মিনিট পর, 6 মিনিট পর, 10 মিনিট পর পর যদি 3টা কাটা বাঁচতে থাকে, তাহলে 30 মিনিটে 30 মিনিট যদি তারা অতিক্রম করে, এই যে 30 মিনিট, 30 মিনিট যদি তারা অতিক্রম করে, তাহলে তারা কয়বার একত্রে থাকবে, অর্থাৎ একত্রে কয়বার মিলিত হবে। দেখেন এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যেমন ম্যারাথন দৌড়, যদি আপনি এখান থেকে যদি ম্যারাথন দৌড় দেন, ধরেন এখান থেকে ম্যারাথন দৌড় দিলেন, আপনি 3 জনে দৌড়াচ্ছেন, হ্যাঁ, শুরুটা কিন্তু একই লাইন থেকে, একই দূরত্ব থেকে আপনাকে কি দৌড়ানো শুরু করবেন। এই জায়গা থেকে দৌড়ানো শুরু করে তারপর আপনি দৌড়াতে থাকবেন। তার মানে বিষয়টা হচ্ছে যে যখন আপনার এই ধরনের প্রশ্ন আসবে যে 30 মিনিটে এই 3টে কাটা কয়বার মিলিত হবে, দেখেন এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে শুরুটা তারা একত্রে ছিল, শুরুতে তারা একত্রে ছিল, তার মানে কি যাত্রা শুরুর সময় একবার মিলিত ছিল, আবার 30 মিনিট পরে গিয়ে আরো একবার মিলিত হবে, তার মানে কি টোটাল 2বার মিলিত হবে। এই আইডিয়াটা আপনাকে বুঝতে হবে। কথাটা ক্লিয়ার? এবার আসুন, যদি আপনাকে বলে যে 60 মিনিটে, যদি তারা 60 মিনিট সময় পর তারা কয়বার মিলিত হবে, তখন আপনি কি করবেন? আপনি এই শুরুর এটা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। আপনি কি করবেন? প্রথমত যে কাজটা করবেন, দেখেন যে এই যে 60 মিনিট বললো, এই সময়টাকে আপনি এই লসাগু দ্বারা ভাগ করেন।
তাহলে কত হতো? 2 বার হচ্ছে। আর সবসময় এর সাথে 1 যোগ করবেন, কারণ তারা এখানে কিন্তু শুরুর হিসাবটা করা হয় না, অর্থাৎ শুরুতে একবার যে মিলিত হয়েছে এটা তো সবসময় হবে। তার মানে কি আরো একবার আপনি যোগ করেন, তার মানে টোটাল 3 বার হবে। কথাটা ক্লিয়ার? তাহলে একটা জিনিস আপনারা যেভাবে সহজে আপনি প্র্যাকটিক্যাল চিত্রটা দেখেন, যে এই জায়গায় শুরুতে একবার ছিল, 30 মিনিটের সময় আরো একবার, আবার ঘুরে 60 মিনিটের সময় আরো একবার। তার মানে কি তারা ঘুরে 60 মিনিট সময় অতিক্রম করলে তারা একবার, দুইবার, তিনবার একসাথে একবার ছিল, আবার একবার মিলিত হয়েছে, আবার 60 মিনিটের সময় একবার মিলিত হয়েছে। তার মানে কি টোটাল 3 বার। এখন এই আইডিয়াটা বড় অঙ্কের ক্ষেত্রে তো আপনি হুটহাট করে করতে পারবেন না, আপনাকে কি করতে হবে, এখানে একটা সিস্টেম দাঁড় করাতে হবে, একটা মেথড দাঁড় করাতে হবে, যার ভিত্তিতে আপনি খুব সহজে সমাধান করবেন। কথাটা ক্লিয়ার? তাহলে আপনি কি করবেন, যে লসাগুটা আসবে, এই লসাগু দিয়ে যত সময় বলবে তাকে কি করবেন, আপনি ওই সময়টা দ্বারা ভাগ করবেন। ভাগ করার পর যে রেজাল্ট আসবে তার সাথে 1 যোগ করে দেবেন। কথাটা ক্লিয়ার? তার মানে আমার উত্তর কত হচ্ছে, 2 যোগ 1, তার মানে হচ্ছে আমার 3 বার। এটা একটা বিষয়। এই ঘড়ির অঙ্কে আসলে যে অঙ্কগুলি আমি করাচ্ছি, দেখবেন বাংলাদেশের বেসিক বইগুলিতে সব অঙ্ক আপনি পাবেন না এত সাজানো গুছানো। এই আইডিয়াগুলি দাঁড় করাতে আমাকে দীর্ঘ সময় ইনভেস্ট করতে হয়েছে। তবে কষ্টের জায়গায় এই জায়গাটায় যে হয়তো নেক্সটে আমার ইংলিশ টিউটরের ক্ষেত্রেও যেটা ঘটেছে, যে আমি দিনরাত খেটে যে আইডিয়াগুলি মৌলিকভাবে দাঁড় করেছি সেটার উপর যেমন আমার উপর অপমান ছুড়ে দেওয়া হয়েছে, একইভাবে আবার যারাই অপমান ছুড়ে দেয় তারাই আবার পরবর্তীতে নকল করেছে। হয়তো আমি এইগুলি নিয়ে খুব একটা উচ্চবাচ্য না, কারণ আমি মনে করি যে জ্ঞানকে কেউ কখনো চুরি করতে পারে না, এটা আমি বিশ্বাস করি। আর যেহেতু এখানে আমি বারবার বলি, অর্থ জীবনের জন্য প্রয়োজন আছে, বিশেষ করে আমরা যারা ফ্রিল্যান্সার টিচার, আমাদের আপনাদের কাছে অর্থ নিতে হয়, কিন্তু সেটাও আমার মনে হয় যে একটা আহ, মানে রিজনেবল লেভেল থাকা উচিত, যেখানে বেকার বান্ধব হবে, বেকারদের উপকার হবে, পাশাপাশি আমরা আমাদের জীবন ধারণা করতে পারবো। এখানে আপনারা একটা জিনিস মনে রাখবেন, যে এখানে যে আমি আইডিয়াগুলি দাঁড় করাচ্ছি এর বাহির থেকে প্রশ্ন আসবে না। এগুলি অনেকে বলেন যে এটা বেসিক বই, মানে আমাদের অনেক সমস্যা আছে, আমাদের চিন্তাগত সমস্যা আছে। দেখেন বেসিক বই ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু সব লেভেলের ম্যাথগুলি দেওয়া আছে। তবে হ্যাঁ, এমন কিছু ম্যাথ আছে যেগুলি বেসিক বইতে দেওয়া উচিত না, সেগুলি হয়তো আমি দেইনি, কিন্তু যেগুলি উচিত এর সবকটা ম্যাথই কিন্তু আমি এখানে যুক্ত করেছি। খেয়াল করেন, এখন যদি এই জায়গাটায় প্রশ্নটা এভাবে আসে, হুম, যে আপনাকে বলা হলো যে এখানে যদি এভাবে বলে যে ঠিক ধরেন সকাল 8টার সময়, সকাল মানে 5, 6, 10 মিনিট অন্তর অন্তর বাজতে থাকলো। এখন সকাল 8টার সময় তারা একত্রে ছিল, সকাল 8টা। তাহলে আপনাকে যদি বলা হয় তাহলে 1.5 ঘন্টা পর, দেখো আমি সহজ করে নিই, যে 30 মিনিট পর কয়, মানে তারা যদি 30 মিনিট পর মানে একটু লক্ষ্য করে আমি প্রশ্নটাকে আরেকটু গুছিয়ে দিই, হ্যাঁ, তাহলে আপনাদের সাথে যেমন দেখেন এখানে একটা প্রশ্ন আছে, 3টি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে 5, 6, 10 মিনিট অন্তর বাজতে থাকে। যদি তারা একত্রে দুপুর 12টায় বেজে থাকে তাহলে পুনরায় কখন একত্রে বাজবে? তার মানে আমি বলছি যে সকাল 8টায় তারা বাজলো, হ্যাঁ, এখন পুনরায় তারা আবার কয়টায় বাজবে? তার মানে একটু খেয়াল করে দেখেন, এটা যদি সকাল 8টায় বাজে তার মানে কি পুনরায় আবার একত্রে বাজা মানে কি? পুনরায় একত্রে বাজার মানেটা হচ্ছে যে এখানে তার লসাগু পরিমাণ দূরত্বে গিয়ে আবার সে বাঁচবে। তার মানে এখানে কত মিনিট গেছে, 30 মিনিট, তার মানে সে পরবর্তীতে 8টা 30 মিনিটে আবার পুনরায় বাঁচবে। কথাটা ক্লিয়ার? তার মানে অঙ্কের প্যাটার্নটা কতবার এভাবেও আসতে পারে, অথবা একটা সময় ফিক্স বলে দেওয়া হবে, এর পরের সময়টা চাইতে পারে। কথাটা ক্লিয়ার? এই আইডিয়াটা বুঝতে পেরেছেন কিনা একটু দয়া করে আপনারা একটু কমেন্টে জানান।
হ্যাঁ, এখানে মহসিনুদ্দিন ভাই বলছেন যে 30 মিনিট কিভাবে নির্ধারণ করব। এটা হচ্ছে পুনরায় কথাটা বলার মানে হচ্ছে, মানে একটা তারা পরের বার মিলিত হবে কখন, যখন ওই লসাগু পরিমাণ জায়গা সে দূরত্ব অতিক্রম করবে। তার মানে কি, এই লসাগু পরিমাণ জায়গা হচ্ছে কত, 30। তার মানে ওটিকে লসাগু করবেন। লসাগু করার পর যে সময়টা স্টার্টিং পয়েন্টটা থাকবে, ওই সময়টার সাথে ওই সময়টা কি করে দেবেন, আপনি যোগ করে দেবেন। তাহলে 8টায় একবার তারা বাজা অবস্থায় ছিল, পুনরায় তার মানে ওই লসাগু কত, 30, 30 যোগ করলেন, তাহলে হচ্ছে 8টা 30 মিনিট। কথাটা ক্লিয়ার? ওকে, এবার একটু লক্ষ্য করুন, আমরা কয়েকটা অঙ্ক দেখি। মূলত সবকিছু তো তাড়াহুড়া করলে হবে না। এখানে দেখেন, আপনারা সরাসরি চলে যান 29 নম্বর, 29 নম্বরে, 29 নম্বরে অঙ্কটাতে চলে যান। 29 নম্বর, এখানে বলা হচ্ছে একটি বৈদ্যুতিক যন্ত্র প্রতি 60 সেকেন্ড অন্তর আওয়াজ করে। প্রতি 60 সেকেন্ড অন্তর আওয়াজ করে। অপর একটি যন্ত্র 62 সেকেন্ড অন্তর আওয়াজ করে। যদি তারা একসাথে সকাল 10টায় আওয়াজ করে থাকে, তাহলে তারা পুনরায় কখন একসাথে আওয়াজ করবে? দেখেন, প্রথমত চোখ বন্ধ করে আপনি এর লসাগু বের করবেন, 60 এবং 62। এর লসাগু কত আসছে, 1860। এরপর দেখেন, আপনি যেহেতু এখানে সকাল 10টায় একটা ছিল, তার মানে আপনি এর পরের সময়টা যদি বের করতে চান, তাহলে এখানে 1860 সেকেন্ড যোগ করতে হবে। এখন আমরা হিসাবের সহজ উপায়টা কি, যে সেকেন্ড হিসাব না করে ওটাকে মিনিটে করে নেব। মিনিট করার উপায় কি, সেকেন্ডকে 60 দিয়ে ভাগ করলে ওটা মিনিট হবে। তাহলে যে মিনিটটা আমরা যদি যোগ করে দেই, তাহলে কি হবে, এখানে আমরা 60 দিয়ে 1860কে ভাগ করলে 31 মিনিট আসতেছে। তার মানে 31 মিনিট যদি আমরা সকাল 10টায় একবার বাজছিল, সকাল 10টার সাথে যদি 31 মিনিট যোগ করি, আপনি বাস্তবভাবে যোগ করেন, সকাল 10টায় তারপরে লসাগু আস্তে আস্তে কত, 31 মিনিট, মানে আসছে 1860 সেকেন্ড। কিন্তু আমাদের যোগ করার সুবিধার্থে আমরা হয়তো ঘন্টা দিয়ে যোগ করতে পারি, অথবা মিনিট দিয়ে, সেকেন্ড থাকলে মিনিট করে নেবেন। তাহলে 31 মিনিট আসতেছে, তাহলে 10টা আরো 31 মিনিট পর আপনাকে যদি বলা হয় যে এখন 10টা বাজে, আপনি হয়তো আপনার স্যারের সাথে মিট আপ করতে গেলেন, বললেন স্যার আপনার সাথে জরুরি কথা আছে, একটু স্টাডি পেপারে একটু হেল্প লাগবে। স্যার বললো যে আমি এখন ব্যস্ত আছি, তুমি 31 মিনিট পরে আসো। তখন কিন্তু আপনাকে আর গণিত বোঝাতে হবে না, আপনি কিন্তু এমনিই বুঝতে পারবেন, ও এখন 10টা বাজে, তাহলে 31 মিনিট পরে আসতে হবে। তাহলে কয়টা থেকে আসতে হবে, 10টা 31 মিনিট। এই হিসাবগুলি বাস্তব জীবনের সাথে ম্যাচিং করেন। সবসময় গাণিতিকভাবে যেহেতু আমরা চিন্তা করি, এই কারণে আমাদের সমস্যাটা। একদম সহজভাবে চিন্তা করুন, তাহলে হয়ে যাবে। ওকে, এবার আপনারা 30, 32, 33 এগুলো একটু দেখবেন, হ্যাঁ, না দেখলে হবে না। আমি আপনাদের কাছ থেকে আর 10 মিনিট সময় নেব এবং গুরুত্বপূর্ণ কয়েকটা ম্যাপ করে আজকের ক্লাসটা শেষ করব, এবং আগামী ক্লাসে গসাগু এবং লসাগুর যতটুকু একটু বাকি থাকবে ততটুকু নিয়ে কথা বলবো। আশা করি ইনশাল্লাহ আপনারা এই চ্যাপ্টারে আর কোনো সমস্যা থাকবে না। এবার আসুন সরাসরি আমরা এখানে একটা বেসিক নিয়ে একটু কথা বলি। ওকে, আমি একদম শেষের দিকে চলে আসছি। হ্যাঁ, আমার ক্লাসের একদম শেষের দিকে চলে আসছি। ওকে, সেটা হচ্ছে, ধরুন 3, 6 এবং 18। আমরা যদি এই লসাগু চিন্তা করি, তাহলে দেখা যাচ্ছে লসাগু কত হবে, 18। ওকে, লসাগু হবে কত, 18। এবার 18কে, এর মিনিংটা আমি একটু আগেই বলেছি, একে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে না। দেখেন, ভাগশেষ নেই। 18কে 6 দ্বারা ভাগ করলেও, যেহেতু আমাদের এটা লসাগু কত, এটা আগে লিখে নিচ্ছি। আমি উদাহরণের সময় সবসময় সহজ অঙ্ক নিয়ে কথা বলি, যাতে করে আপনারা ফিল করতে পারেন। কারণ শুরুতেই জটিল অঙ্কের দাগ বুঝতে আপনার সময় চলে যাবে, তখন ফিল করার সময়টা পাবেন না। আগে ফিল দরকার, তারপর জটিল যে ডিজিটি দেওয়া হোক সেটা আপনি পারবেন। এই বিষয়টা সবসময় একটু মাথায় রাখবেন। ওকে, তাহলে এখানে
6 18, তাহলে 3 6 18, তাই না? 18কে 18 দিয়ে ভাগ করলাম, 18। তার মানে আমাদের কোনো ভাগশেষ থাকবে না। এবার যদি আমি বলি যে এখানে 3 6 কোন ক্ষুদ্রতম সংখ্যাকে, আপনাকে যদি বলি কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3 6 18 দ্বারা নিঃশেষের সংখ্যাটি অথবা সংখ্যাকে তার নিঃশেষে ভাগ করা যাবে অথবা বিভাজ্য হবে, তাই না? ওকে, এটার মানেটা কি? এই যে কথাটা আমি লিখলাম যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে, দেখছেন, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করা যাবে, মানে এই সংখ্যাটাকেই কি করা যাবে, ভাগ করা যাবে। কথাটা ক্লিয়ার? এই যে ক্ষুদ্রতম সংখ্যা, এটা এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে যাকে 3 6 18 দ্বারা যদি আমি ভাগ করি তাহলে নিঃশেষে ভাগ করা যাবে, অর্থাৎ ভাগশেষ থাকবে না। এর মানেটা হচ্ছে 3 6 18কে আমরা যদি এদের লসাগু 18 নেই, এটি হবে উত্তর 18। কারণ 3 6 18 লসাগু হচ্ছে 18, 18কে ভাগ করলে আপনি দেখা যাচ্ছে কোনো ভাগশেষ থাকবে না। এখন প্রশ্ন হচ্ছে ক্ষুদ্রতম কথাটা কেন বলেছে, এটা আবার একটু রিপিট করি। কারণ আপনি 36কেও যদি ভাগ করেন, দেখেন 3 বারং 36, 6 6 36, 18 দুগুণে 36, তার মানে 36কে ভাগ করলেও নিঃশেষে ভাগ করা যাবে, তাই কিনা? এখন একইভাবে আপনি যদি দেখা যাচ্ছে যে 72 লেখেন, হ্যাঁ, 72কেও কিন্তু 3 6 18 দ্বারা আপনি নিঃশেষে ভাগ করতে পারবেন। আমি আবারও বলছি, আজকের ক্লাসটা কিন্তু একদম লসাগুর বেসিকটাকে আমি স্ট্রং করে দিচ্ছি। তো সঙ্গত কারণেই বই নিয়ে যখন আপনি বসবেন তখন দেখবেন যে সব আপনি পারতেছেন, যত জটিল ম্যাথই থাক। হ্যাঁ, ওকে, এখন দেখেন, তার মানে হচ্ছে এই 36 72 এরা কিন্তু 18-র গুণিতক, রাইট? তার মানে আমি এর আগেও বলেছিলাম যে এটা হচ্ছে 18কে লসাগু যেটা পাবো ওকেও ভাগ করা যাবে এবং তার যত গুণিতক আছে তাকেও ভাগ করা যাবে। কথাটা ক্লিয়ার? তার মানে এই কারণে এদের মাঝে সবচেয়ে ক্ষুদ্রতমটা চাইছে। এই ক্ষুদ্রতম মানে হচ্ছে ওই যে আমি যে শুরুতে 2 এবং 4-এর হিসাবটা করেছিলাম, এই জিনিসটাই এটা শর্টকাট। হ্যাঁ, যে এর ভিতর অনেকগুলি কমন গুণিতক আসবে, এর ভিতর সবচেয়ে ছোটটা নেব। হ্যাঁ, যেমন এই আপনি যদি 3 6 18কে এভাবে এগোতে থাকেন, এর ভিতর অনেক গুণিতক আসবে, এর ভিতর সবচেয়ে ছোট গুণিতকটা হচ্ছে 18। অর্থাৎ আমি যে কথাটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে নিঃশেষ বিভাজ্য হবে। তার মানে কি, এটা হচ্ছে লসাগু। ক্ষুদ্রতম, আমরা এক কথায় জানি যে ক্ষুদ্রতম সংখ্যা হলে এটাকে লসাগু বলা হয়, কিন্তু বিষয়টা খুব সহজভাবে নেবেন। এই এই ক্ষুদ্রতম সংখ্যাকে একেই কিন্তু ভাগ করতে হবে, খেয়াল করে দেখেন। তার মানে এই একাধিক সংখ্যা দ্বারা যদি ভাগ করা হয়, আপনার প্রথম কাজটাই হচ্ছে, এবার আমি মূল আলোচনায় আসতেছি, লক্ষ্য করুন। আমি মূল কথাটা যেটা বলতেছি সেটা হচ্ছে যখনই এই টাইপের অঙ্ক আসবে তখন ক্ষুদ্রতম সংখ্যাকে এখানে আগে কি করবেন, যাদের দ্বারা ভাগ করার কথা বলা হবে। দেখেন, যাদের দ্বারা ভাগ, দেখেন এই যে এদের দ্বারা ভাগ, যাদের দ্বারা ভাগ করার কথা বলা হবে এদেরকে আগে লসাগু বের করে নেবেন। কিন্তু কথা শর্ত কিন্তু এটা, যাদের দ্বারা ভাগ, অর্থাৎ যাদের দ্বারা একে ভাগ করবেন, মানে এটা দ্বারা একে না, যা এই একাধিক সংখ্যা দ্বারা যখন একটা সংখ্যাকে ভাগ করবেন তখন আপনাকে আগে লসাগু বের করবেন। এই বেসিকটা আমি না আলোচনা করলেও পারতাম, আমি এক কথায় বলে দিতে পারতাম যে এই টাইপের অঙ্ক থাকলে লসাগু হবে, কিন্তু এখানে আমাদের কিছু বেসিক স্ট্রং করা উচিত যাতে করে পরবর্তীতে জটিলভাবে আমরা চিন্তা করতে পারি। তাহলে এই আগে আপনি কি করবেন, 3 6 18 এই ধরনের একাধিক সংখ্যার আগে লসাগু বের করবেন। লসাগু বের করার পর ওই লসাগুটাই যেহেতু নিঃশেষে বিভাজ্য, মানে কি ওই লসাগুই উত্তর। এখন যদি আপনাকে বলা হয় ভাগ করলে ভাগশেষ 1 থাকবে, ভাগশেষ 1 থাকবে, দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 থাকবে। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে, এবার যদি আপনি এদের লসাগু, আপনার প্রথম কাজই হচ্ছে কি লসাগুটা আগে নিয়ে নেওয়া। 3 6 18 এর লসাগু আমার কত আসছে, আমার 18, লসাগু নিয়ে নিলেন।
এখন এই লসাগু 18 কে তো 3, 6, 18 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, কিন্তু আপনাকে বলছে ভাগশেষ 1 থাকতে হবে। 1 কখন থাকবে? 1 তখনই থাকবে যখন আমরা এই জায়গায়, যেমন দেখেন 18 না নিয়ে যদি 18-র সাথে 1 যোগ করে 18-র সাথে 1 যোগ যদি করতাম 19 নিতাম, তাহলে দেখেন নিঃশেষে বিভাজ্য 1 থাকতো। কিভাবে একটু খেয়াল করে দেখেন, যেমন এখানে 19 নিলাম, এখানে 19 নিলাম, এখানে 19 নিলাম। দেখেন এবার আমি যদি 3 দিয়ে ভাগ করি ভাগশেষ 1 থাকবে, 6 দিয়ে ভাগ করি ভাগশেষ 1 থাকবে, 18 দিয়ে ভাগ করি ভাগশেষ 1 থাকবে। অর্থাৎ আমাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে যদি কোনো ভাগশেষ থাকার কথা বলে, এর মানেটা হচ্ছে লসাগু যেটা আসবে 18 এবং যত ভাগশেষ রাখতে বলবে তত যোগ করে দেবে। কারণ যত অতিরিক্ত হয়, এই ভাগের মনস্তাত্ত্বিক প্যাটার্নটা আসলে লাইভে এমনিতেই অনেক ডিটেলস কথা বলতেছি, আরো ডিটেলস কথা বলার সুযোগটা কম। আমি শুধু আবারও বলছি, তাহলে এটা কি করবেন, ওই ভাগশেষটার সাথে 1 কি করে দিবেন, যোগ করে দেবেন। কথাটা ক্লিয়ার? তাহলেই আমার ভাগশেষ যত যোগ করবেন, মানে লসাগুর সাথে যত যোগ করবেন ভাগশেষটা তত রয়ে যাবে। কথাটা ক্লিয়ার? এখন আপনি শর্টকাটে চিন্তা করতে পারেন যে লসাগু বের করে নেবেন, যত ভাগশেষ বলবে তত যোগ করে দেবেন। এখানে যদি 2 বলতো আমি কি করতাম, তাহলে এখানে 2 যোগ করে দিতাম, তাহলে কি করতাম 2, তার মানে উত্তর হতো 20। কথাটা ক্লিয়ার? অর্থাৎ এই ক্ষুদ্রতম সংখ্যাটা নিঃশেষে বললে উত্তর হলো 18, যদি 1 ভাগশেষ রাখতে বলে উত্তর হবে 19, আবার যদি 2 ভাগশেষ রাখতে বলে তাহলে উত্তর হবে 20। এটা হচ্ছে এই ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে, এই ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে, এই ক্ষেত্রে ভাগশেষ থাকবে না। কথাটা ক্লিয়ার? এই হচ্ছে মূলত বেসিক অঙ্কটা। আশা করি বুঝতে পারছেন। এই টাইপের অঙ্ক যদি আসে তাহলে আপনারা অবশ্যই দেখে নেবেন। আর লক্ষ্য করুন, এখানে 36 নাম্বারও আপনারা পারবেন, 37ও পারবেন, 38ও পারবেন। আপনারা যেগুলি না পারবেন এগুলি নিয়ে আমি পরে কথা বলবো, সমস্যা নেই। নেক্সট ক্লাস তো আছে আমাদের, 3টা ক্লাস মানে এনাফ। হ্যাঁ, আমরা প্রত্যেকটা অঙ্কই যেটাই আপনাদের সমস্যা হবে সেটা বলবেন, আমি পরবর্তীতে করে দেবো, সমস্যা নেই। আমি আলোচনার সিকোয়েন্সটা একটু মেনটেন করার চেষ্টা করতেছি। এবার দেখেন 39 নম্বর অঙ্কটা একটু পরে। 39, এই আপনারা অনেকেই 32 কমেন্ট করতেছেন। দেখেন এখানে অঙ্কের ধারাবাহিকতা অনুসরণ করে আমি কথা বলতেছি। 32 ওটা বই লেখার সময় ধারাবাহিকতা ছিল, কিন্তু আমার আলোচনার ধারাবাহিকতা ছিল না। হ্যাঁ, তো আমি লেকচার শেষ করি, যেখানে যেটা দরকার এটা আমার মাথায় আছে। হ্যাঁ, যদি বুঝতে না পারেন নেক্সট ক্লাস আছে, নেক্সট ক্লাসে আমি কথা বলবো। দেখেন আপনাদের এতবার কমেন্ট করতে হবে না, কারণ হচ্ছে যে যে আলোচনার সাথে যেটা ম্যাচিং করলে দুর্বল শিক্ষার্থীও বুঝতে পারবে, আমি ওটার ভিত্তিতেই কথা বলি। হ্যাঁ, ওকে। হ্যাঁ, এবার এখানে আপনারা যদি সরাসরি 39 নাম্বারটা বলেন, আসলে এই আইডিয়াটা এখন দাঁড় করানোটা একটু কঠিন হবে, তারপর আমি চেষ্টা করতেছি। দেখেন এই ম্যাথগুলি বইতে যে সমাধান দেওয়া আছে ওগুলিগুলো তো লিখিতের মতোই, আর লিখিত অঙ্ক এত সহজ অঙ্ক আসতো না। লিখিত অঙ্ক নেক্সট ক্লাসে পাবেন, দেখবেন যে লিখিত অধ্যায়ের অংশটুকু দেখবেন, ওখানে লিখিত অঙ্ক বেশ একটু টাফ, একটু কঠিনও। হ্যাঁ, আমি এই চ্যাপ্টারের ম্যাথগুলি একটু দেখিয়ে দেবো, সমস্যা নেই। সো যেগুলি সব অঙ্কই লিখিত চিন্তা করার দরকার নেই, কারণ সব অঙ্ক লিখিত তারা দেয়ও না। হ্যাঁ, আর এখানে অঙ্কগুলি রয়েছে আপনারা দেখলে এমনিতেই বুঝতে পারবেন। এবার 39 নম্বর অঙ্কটা যদি দেখেন, অথবা 40 নম্বর অঙ্কটা দেখেন, এখানে বলা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা নির্ণয় করতে বলছে, যাকে দেখেন একটা পূর্ণ সংখ্যা নির্ণয় করতে বলছে যাকে আপনি যদি 3 দিয়ে ভাগ করেন, অথবা 3 দিয়ে ভাগ করেন, অথবা যদি আপনি এখানে 4 দিয়ে ভাগ করেন, অথবা 5 দিয়ে ভাগ করেন, 6 দ্বারা ভাগ করেন, মানে এদের যে কোনো একটা দ্বারাই যদি আপনি ভাগ করেন, আপনি যখন 3 দিয়ে ভাগ করবেন তখন খেয়াল করেন এই সংখ্যাটা বের করতে বলছে আপনাকে।
এই সংখ্যাটা বের করতে বলছে। যখন 3 দিয়ে ভাগ করবেন তখন তারা দাবি করতেছে ভাগশেষ 2 থাকবে। অর্থাৎ এটা ভাগশেষ থাকবে। ভাগশেষ কত থাকবে? 2 থাকবে। তারা বলতেছে যখন 4 দিয়ে ভাগ করবেন আপনি এই সংখ্যাটা, তখন ভাগশেষ আপনার কত থাকবে? 3 থাকবে। তারা বলতেছে যখন একে আপনি 5 দিয়ে ভাগ করবেন তখন ভাগশেষ 4 থাকবে। আবার যখন 6 দিয়ে ভাগ করবেন তখন ভাগশেষ 5 থাকবে। কথাটা ক্লিয়ার? অর্থাৎ এই যে বিষয়টা, এখানে তারা এরকম একটা সংখ্যা বের করতে বলছে। দেখুন তো, এগুলি তো খুব মজা লাগার কথা, যে কত সুন্দর একটা আইডিয়া। মানে দেখা যাচ্ছে আপনি একটা জাদুর মতো এমন ওই সংখ্যাটা আপনি বের করে দিচ্ছেন। কোন সংখ্যাটা? যে এটা যে কোনো সংখ্যা বসালে হবে না, এমন একটা সংখ্যা বের করতেছেন যাকে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ 2 থাকবে, 4 দ্বারা ভাগ করলে আপনার ভাগশেষ 3 থাকবে, 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ 4 থাকতেছে এবং 6 দ্বারা 5 থাকতেছে। অর্থাৎ প্রতিবারই এই তুলনার 1 কম ভাগশেষ থাকতেছে, তাই কিনা? এরকম একটা সংখ্যা আপনি বের করবেন। দেখুন, এটা যদি আপনি মন থেকে ফিল করেন তাহলে লাভটা কি? লাভটা হচ্ছে আপনি মজা পাবেন যে এই সংখ্যাটা, এটা একটা জাদুর মতো, যে আমরা জাদুর ট্রিক্স শিখি অনেকটা এরকম, যে এরকম একটা সংখ্যা আমরা বের করতেছি। এখন এই সংখ্যাটা বের করার আগে মানে বোঝা ছাড়াই আমি একটা নিয়ম কথা বলে দিই, এটি আমার আজকের লাস্ট নিয়ম। ইনশাল্লাহ বাকি অঙ্কগুলো আপনারা দেখবেন, নেক্সট ক্লাসে আমি আবার কথা বলবো। দেখেন, এখন এটা যদি আমি বোঝানো ছাড়া সমাধান করি তাহলে আপনারা জানেন যে যথাক্রমে, এখানে কিন্তু একটা কথা আছে, যথাক্রমে। যথাক্রমে মানে 3 এর ক্ষেত্রে 2, মানে ধারাবাহিকভাবে 4 এর ক্ষেত্রে 3, 5 এর ক্ষেত্রে 4, 6 এর ক্ষেত্রে 4, যেহেতু পাশাপাশি লিখছে এই কারণে যথাক্রমে দিয়েছে। প্রথমটার জন্য প্রথম ভাগশেষ, দ্বিতীয়টার জন্য দ্বিতীয়, তৃতীয়টার জন্য তৃতীয়। অর্থাৎ এরকম যদি থাকে, প্রথমত দেখেন এই যে একটা সংখ্যা যাদেরকে এদের দ্বারা ভাগ করবে, আমি কি বলছিলাম যে এই যে একাধিক সংখ্যা যাদের দ্বারা কোনো একটা সংখ্যাকে আমি ভাগ করতে বলবে, আমার প্রথম কাজ হচ্ছে তাদের লসাগু বের করা। মানে অঙ্ক নিয়ে আমি পরে চিন্তা করব, আমার প্রথম কাজটা হচ্ছে কি? তাদের লসাগু বের করা। তাহলে তাদের লসাগু আপনি যদি চিন্তা করে দেখেন, তাহলে তাদের লসাগু কত হচ্ছে? এখানে আপনি যদি 3 দিয়ে 6 কে ভাগ করেন, ভাগ করা যাবে, 3 বাদ দেন, কিন্তু আর কোনোটাই ভাগ করা যাচ্ছে না। তার মানে আপনি দেখেন, এটা 12 কেও ভাগ করতে পারবেন না, একইভাবে দেখা যাচ্ছে যে আপনি 30 কেও ভাগ করতে পারতেছেন না। অর্থাৎ আপনি সরাসরি যদি হিসাব করে দেখেন তাহলে সরাসরি 60 কে ভাগ করতে পারতেছেন, যে এখানে, অথবা আপনি এখানে কত ছিল? 3 ছিল, তাই কিনা? আপনি আপনার মতো করে একটু দেখবেন। এবার আমার প্রশ্নে যেটা চেয়েছে সেটা হচ্ছে, দেখেন প্রশ্নে যেটা চেয়েছে, তার মানে আমাদের এখানে সরাসরি লসাগু আসতেছে কত? লসাগু আসতেছে 60। এটা হচ্ছে আপনার প্রথম কাজ। এবার দ্বিতীয় কাজটা হচ্ছে যে 60 হলে তো আমার, যদি এদের লসাগু 60 উত্তর লিখি তাহলে উত্তর মানে এটাই যদি উত্তর বলি তাহলে উত্তর ভুল হবে, কারণ আমাকে বলছে এখানে 60 কে 3 দ্বারা ভাগ করলেও ভাগশেষ থাকবে না, 4 দ্বারা ভাগ করলেও থাকবে না, 5 দ্বারা 6 দ্বারা ভাগ করলেও থাকবে না। তার মানে এটা উত্তর হবে না। উত্তর হবে এমন একটা সংখ্যা যে সংখ্যাকে এরকম ভাগশেষ থাকবে। এখন শুনেন, এটা আমি নিয়ম বোঝানো ছাড়াই যদি বলি তাহলে আপনি এদের পার্থক্য, যে সংখ্যা দেওয়া থাকবে এবং যে ভাগশেষ দেওয়া থাকবে, এদের পার্থক্য বের করবেন। পার্থক্য যদি আমরা বের করি তাহলে পার্থক্য কত হলো? 1। পার্থক্য কত হলো? 1। এবার যদি আপনি লসাগু বের করার পর 1 বাদ দিয়ে দেন তাহলে যে সংখ্যাটা পাবেন ওই সংখ্যাটাই হচ্ছে এই সংখ্যাটা। কথাটা ক্লিয়ার? অর্থাৎ আপনি এটা ভাজক, কিন্তু এটা দিয়ে যেহেতু একে ভাগ করবেন, ভাজক এবং ভাগশেষের পার্থক্য, এই ভাজকের যে লসাগু, এই ভাজকের লসাগু, এই এদের পার্থক্য, ভাজক এবং ভাগশেষের পার্থক্য বাদ দিলে যেটা আসবে এটাই উত্তর। এটা হচ্ছে আমার কোনো বোঝানো ছাড়াই এটা হচ্ছে সমাধান। যে এই টাইপের অঙ্ক যদি থাকে, যথাক্রমে যদি থাকে, তাহলে আমরা কি করব? প্রথমত এই কাজ তো আমরা শুরুতেই করব, যে কোনো অঙ্কের ক্ষেত্রে লসাগু, যে কোনো অঙ্কের ক্ষেত্রে আগে লসাগু বের করব, তারপর চিন্তা করব। এরপরে কাজটা কি? এরপরে কাজ হচ্ছে এদের ভিতর যে ভাজক এবং ভাগশেষের যে পার্থক্য, এই পার্থক্য এই লসাগু থেকে বাদ দিলে অঙ্ক হয়ে যাবে। এখন আপনাদের কাছে একটু জানতে চাচ্ছি, আপনাদের
এখন একটু বলেন তো, এটা কি ডিটেলস আমাকে বেসিকটা নিয়ে কথা বলতে হবে? একটু আমাকে দ্রুত একটু কমেন্টে জানান, একটু দ্রুত কমেন্টে জানান যে এটা বেসিক নিয়ে কথা বলতে হবে কিনা। কেন মানে আমাদের তাহলে ভিডিওটা আমাকে হয়তো আরো 5-10 মিনিট সময় নিতে হবে। একটু বলেন, তারপর আমি আলোচনা কন্টিনিউ করব। যদি এর একটা জটিল বেসিক নিয়ে আমি বইতে কথা বলেছি। হুম, ওকে। তাহলে আমাকে আরেকটু ছোট উদাহরণ নিতে হবে যাতে আপনারা সহজে বুঝতে পারেন। হ্যাঁ, আমি একদম ছোট একটা উদাহরণ নিই, তাহলে আমার মনে হয় যে আলোচনাটা বুঝতে আপনার সুবিধা হবে। যদিও এটি দিয়েই হয়, তারপরেও ঠিক আছে, আমরা এটি দিয়েই যদি দেখি, তাহলে আমরা এই দুটো নিয়ে দেখি। হ্যাঁ, দুটো সংখ্যার ক্ষেত্রে দেখি, তাহলে আমাদের জন্য একটু বুঝতে সুবিধা হবে। ধরেন একটা সংখ্যা যাদেরকে আপনি 3 এবং 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 2 এবং 3 থাকবে, তাই কি? আমাদের কথা হচ্ছে এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 3-4-এর আমার লসাগু হচ্ছে 12, 12 থেকে 1 বাদ দিলে আমার উত্তর হচ্ছে কত? 11। কথাটা ক্লিয়ার? অর্থাৎ অঙ্কটা যদি এইটুকু থাকতো তাহলে উত্তর হতো আমার কত? 11 হতো। এখন এটা কেন এরকম হবে? এখন আপনি একটু আগে ভাগশেষের ক্ষেত্রে কি করেছিলেন? যোগ করেছিলেন। যেমন আমরা যদি এখানে যোগ করি, খেয়াল করে দেখেন যে লসাগুটাকে একটু আগে যে আমরা অঙ্ক করেছিলাম সেখানে বলেছিলাম ভাগশেষ থাকলে যোগ করতে হবে, কিন্তু এখন বলতে যে যথাক্রমে থাকলে যোগ না, ভাজক এবং ভাগশেষের পার্থক্য বিয়োগ করতে হবে। এটা কেন করতে হয় দেখেন, আপনি যোগ করলে কি দ্বন্দ্বটা শুরু হয়? যোগ করলে যে দ্বন্দ্বটা শুরু হয়, যেমন এদের লসাগু হচ্ছে আমার কত? লসাগু হচ্ছে আমার 12, এই 3 এবং 4। এবার যদি আমি যোগ করি, খেয়াল করে দেখেন, এবার যদি আমি যোগ করি তাহলে ধরেন আমি 12-র সাথে 1 যোগ করলাম, তাহলে আমার হবে কত? 13। আমার হচ্ছে কত? 13। এখন 13কে যদি আমি 3 দিয়ে ভাগ করি, দেখেন 3 দিয়ে ভাগ করি, দেখেন ভাগ যাচ্ছে না। যেখানে ভাগই যাচ্ছে না সেখানে আপনার দেখেন ভাগশেষে তো প্রশ্নই আসে না, ভাগশেষ 2 কিভাবে থাকবে? খেয়াল করে দেখেন। অথবা আমি যদি 13কে দেখেন আমি যদি 4 দিয়ে ভাগ করি, তাতেও কিন্তু ভাগ যাচ্ছে না। তাতে কি হচ্ছে না? আমার ভাগ যাচ্ছে না। আসলে এটা এমন একটা সংখ্যা, হয়তো ভাগ গেলেও দেখা যাচ্ছে যে ভাগশেষ ওরকম আসবে না। হয়তো উদাহরণটা ঘটনাক্রমে এমন হয়ে যাচ্ছে দুটোর একটাতেও ভাগ যাচ্ছে না। হয়তো এমনও হতে পারে একটা দ্বারা ভাগ গেল আরেকটা দ্বারা ভাগ যাবে না। আমি এই বড় অঙ্কটাই একটু বুঝিয়ে দিই, তাহলে এই অঙ্কটাই দেখুন। আপনার আমরা যদি ধরুন 60-এর সাথে 3 যোগ করলাম, সরি আমার ভাগশেষ কত? 2 রাখতে বলছে, তার মানে আমি 62। কত আসলো? 62। এবার 62কে যদি আমি দেখেন এখানে দেখেন একবার যদি 6-এর সাথে 2 যোগ করি 62 হবে। আবার যদি 60-এর সাথে আমি পরের বার ভাগশেষ কত থাকবে? 3, তাহলে এবার হবে কত? 63, তাই কি? এবার হবে কি 63? আবার 4 যোগ করলে এটার সাথে 4 যোগ করলে হবে 64, তাই কিনা? 4 যোগ করলে কত হবে? 64। আবার একইভাবে আমাদের এই যে কতগুলি সংখ্যা আসতেছে, কিন্তু এখানে সংখ্যা কয়টার কথা বলছে? একটা। সংখ্যা কয়টার কথা বলছে? একটা। কিন্তু ভাগশেষ হিসেবে যদি আমি চিন্তা করি তাহলে কিন্তু আমার সংখ্যা চলে আসতেছে অনেকগুলো। আমি একটু শর্টকাটে বোঝাচ্ছি, আপনারা বইয়ের ব্যাখ্যাটা বুঝবেন, তাহলে ওখানে আরো বেসিক সুন্দর করে বলা আছে। এখানে তাহলে কিন্তু আমার অঙ্ক হচ্ছে না, কারণ এখানে একটা সংখ্যার কথা বলছে। এবার যদি 60কে আপনি 2 দ্বারা ভাগ করেন, আপনি যদি 2 দ্বারা ভাগ করেন, খেয়াল করে দেখেন 60কে 62কে আপনি 2 দ্বারা ভাগ করলেন, 2 দ্বারা ভাগ করলে আপনার কি হবে? এখানে 3 দুগুণে 6 আর 31 দুগুণে আপনার কত? 62। দেখেন তো কোনো ভাগশেষ আছে? ভাগশেষ নেই। কিন্তু আমার কথা কি ছিল? ভাগশেষ 2 থাকবে, কিন্তু দেখুন ভাগ করছি ভাগশেষ নেই। কিন্তু
এই কারণে যে আমরা এটা যোগ করতে পারি না, কারণ যোগ করলে প্রথমত একটা সংখ্যা আসবে না, প্রত্যেকটা বাক্সের যোগ করলে 60-এর সাথে অনেকগুলি সংখ্যা আসতেছে, কিন্তু আমাদের চাচ্ছে কয়টা সংখ্যা? একটা সংখ্যা। তার মানে যোগের মেথডটা এখানে অ্যাপ্লাই যদি করি ভাগশেষ থাকা মানে সেটা আমাদের সঠিক উত্তর দিচ্ছে না। এখন যদি আমরা সেটা না করে আমরা যদি এটাকে কি করি, এক বিয়োগ করি, পার্থক্যটা যদি বিয়োগ করি, খেয়াল করে দেখেন, যেমন আমরা পার্থক্য বিয়োগ করলে 59 হচ্ছে, পার্থক্য বিয়োগ করলে কি হবে? 59 হবে। এবার যদি আপনি 3 দ্বারা ভাগ করেন তাহলে 3 কে 3, তাই কিনা, 2 9, তাহলে দেখেন 3 8 24, সরি 3 9 27, তার মানে এবার কিন্তু আমার 2 থাকতেছে। আবার আমি 59 কে যদি 3 দ্বারা ভাগ করি, সরি 4 দ্বারা যদি ভাগ করি, কত দ্বারা? 4 দ্বারা যদি ভাগ করি, কথাটা ক্লিয়ার? 4 দ্বারা যদি ভাগ করি, 4 কে 4, 1 9, 4 4 16, তাহলে এবার দেখুন ভাগশেষ কত থাকতেছে? 3 থাকতেছে। 4 দ্বারা যখন ভাগ করবো তখন ভাগশেষ 3 থাকতেছে, আবার 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ 2 থাকতেছে। অর্থাৎ এই তথ্যটা আমরা প্রমাণ করতে পারতেছি। এটা কেন ঘটে, এটি নিয়ে আমরা আসলে লাইভ ক্লাসে এত ডিটেলস আলোচনাটা আসলে এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। এগুলি আমার সরাসরি ক্লাসগুলিতে এগুলি নিয়ে লম্বা সময় নিয়ে কথা বলতাম, কিন্তু আসলে এখন এটা সম্ভব হচ্ছে। শুধু এটা দেখেন যে ওভাবে এটা সম্ভব না, সো এইভাবে বিয়োগ করলে এই ঘটনাটা মিলে যায়। ওকে, এটা ভাগের আরো একটু ভিতরে রহস্য শেয়ার করতে পারলে আপনারা বিষয়টা আরো ইন্টারেস্টিং ভাবে বুঝতে পারতেন। আপনারা আমার এখানকার বইয়ের ব্যাখ্যাটা একটু বুঝে নেবেন, তাহলে আমার মনে হয় যে আর একটু আপনাদের বেসিকটা ক্লিয়ার হবে। ওকে, তাহলে আজকের ক্লাসটি এ পর্যন্তই থাকবে, আমি আর কথা বাড়াচ্ছি না। আপনাদের সরাসরি যতটুকু পারেন পড়ে ফেলবেন, চেষ্টা করবেন যে পুরো লসাগুটা শেষ করতে পারেন কিনা, সেটা ভালো হয়। হ্যাঁ, পুরো লসাগুটা শেষ করতে পারলে ভালো হয়, চেষ্টা করবেন। আর নেক্সট ক্লাসে আর আপনারা যদি এই ভিডিওটা সবাই পুরোপুরি বুঝতে না পারেন, আবার বারবার রিপিট করে দেখবেন। আজকের ক্লাসটি এই পর্যন্তই থাকবে। আর এখন হ্যাঁ, এখানে কে এম হোসেন ভাই বলছেন, এই ধরনের অঙ্ক কি ভাজক এবং ভাগশেষের ব্যবধান প্রতিটি সমান থাকে নাকি ভিন্ন ভিন্ন হয়? এটা সব সময়ই সমান থাকবে। হ্যাঁ, আমি যে পর্যন্ত পড়িয়েছি এই পর্যন্ত অ্যাসাইনমেন্ট থাকবে, এই পর্যন্ত অ্যাসাইনমেন্টটা করবেন। ওকে, আর এটা সমান কেন থাকবে ওই ব্যাখ্যাটাও আসলে আমি এই মুহূর্তে দেওয়ার সময়টা পাচ্ছি না। হ্যাঁ, এগুলি নিয়ে লম্বা ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারলে সুবিধা হয়। আসলে টাইম বাউন্ডারি নিয়ে আলোচনা করতে গেলে বেসিক ক্লিয়ার করাটা কঠিন কাজ। তারপরে আমার বিশ্বাস আপনারা চেষ্টা করলে ওইটুকু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে আজকের ক্লাসটি এ পর্যন্তই থাকবে। আমার মনে হয় যে নেক্সট ক্লাসে আবার যেহেতু দেখা হচ্ছে, তখন আরো মানে কারো কনফিউশন থাকলে সেগুলি নিয়ে কথা বলা যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।